ডাকসু ইলেকশনের কথা যদি বলি, আপনি আসলে কাকে ভোট দিয়ে দেওয়া উচিত বা কাকে ভোট দিতে হবে বা কাকে ভোট দিতে হবে না, এই প্রসঙ্গে আপনি কথা বলেছেন, কলাম লিখেছেন, আপনি আপনার মন্তব্য দিয়েছেন নিজস্ব চ্যানেলে, এবং যতগুলি আপনি অনেকগুলি টেলিভিশনে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, সেখানে প্রায় একই ধরনের কথা আপনি বলেছেন। ডক্টর জাহেদকে আমি একটু ব্ল্যাক হয়ে যেতে দেখছি। ডক্টর জাহেদকে আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর জাহেদের কানেকশনটার জন্য আমরা একটু ওয়েট করি। প্রশ্নটা একটু বলে রাখি, ডক্টর জাহেদ আসলে আবার একটু প্রশ্নটা হয়তো বলা যাবে। ডক্টর জাহেদ এখনও আসলে আমাদের সাথে ফিরে আসেন নাই, তো সেই জন্য আমি একটু ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের কাছে যাই। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে আসলে একটু জানতে চাইব যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দীর্ঘকাল জামাতে ইসলামীর রাজনীতি যেমন একরকম নিষিদ্ধ ছিল, ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিও আসলে ছাত্র রাজনীতিও একরকম নিষিদ্ধই ছিল। তাদেরকে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে অনেক ক্ষেত্রেই তাদের প্রকাশ্যে আসতে পর্যন্ত দেওয়া হয় নাই। আমি প্রশ্নটি করব ডক্টর জাহেদ, আমি আশা করব যে আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমি 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 এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ডক্টর জাহেদ, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি যেহেতু একটি পক্ষকে অর্থাৎ শিবিরকে আপনি ভোট না দিতে বলেছিলেন এবং সেক্ষেত্রে আপনার যুক্তিও দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আপনাকে ভুল মানলেন, নাকি আপনি 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 কোন জায়গায় ছাত্রদের বা যারা ভোট দিবে তাদের মনটাকে পড়তে পারলেন না? কোথায় এখানে একটু গ্যাপ ছিল বলে আপনি মনে করেন? খালেদ ভাই, আমি মন পড়তে পেরেছি। আমি আমার দুটো সত্তা নিয়ে কথা বলেছি। আমার একটা অ্যানালিস্টের সত্তা আর একটা হচ্ছে অ্যাক্টিভিস্টের সত্তা। ছাত্র শিবির জিততে যাচ্ছে, আমি আমার একাধিক টক শোতে বলেছি, আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছি। আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে। এটা সম্ভবত আমার না, শুধু আমি আজই একটা টক শোতে জনাব শিশির মনির আমার সাথে ছিলেন, তিনি অন রেকর্ডই বলেছেন, আমি তাকে অফ রেকর্ড জিজ্ঞেস করেছিলাম দ্য ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা। জনাব শিশির মনিরও বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে, সেটা তারাও ভাবেননি। সো অ্যানালিস্ট হিসাবে আমি মনে করেছি ছাত্র শিবির জিততে যাচ্ছে, এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভোট হবে সেটা ছাত্র শিবিরের জয়ী প্রার্থী চাইতে বেশ খানিকটা বেশি হবে যদি আমরা সবগুলো একত্র করি। সারপ্রাইজিংলি ধরুন জনাব সাদিক কায়েমের ক্ষেত্রে যেটা হয়েছে, তারপরে যে চারজন ক্যান্ডিডেট আছে সবারটা যোগ করলে কোন রকমে 30-40 ভোট বেশি হয় সাদিক কায়েমের চাইতে। এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই। এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থান, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে, আমি যদি ভারতের নাগরিক হতাম, কথাটা এইরকম, যদি ভারতের নাগরিক হতাম, বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বোঝা যাচ্ছিল, কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে। বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি, তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন, তিনি পরাজিত হয়েছেন এক অর্থে, কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে, সরকার গঠন করেছে, কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন। সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছে, বাংলাদেশে কোনো আইডেন্টিটি পলিটিক্স, কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন, দিনের শেষে একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন, সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন, সেই অ্যাপিলটা ছিল। এই হচ্ছে ব্যাপার, সেই পয়েন্টে জি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন, সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা? কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন, আমরা যেটা শুনছি আপনার কাছে, যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স, আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্র শিবির করতেছে, যেটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডক্টর জাহেদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন? মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক, ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে, ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো, অন্য রকম জায়গায়ও যাইতে চাইতেছে, আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না, আপনি বলতেছেন না তুমি ওইটাই। মানে আমি আরো খোলাসা করে বললে দর্শকদের উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে না, দর্শকদের উদ্দেশ্যে না, আপনার উদ্দেশ্যে না, দর্শকদের উদ্দেশ্যে, যেমন আমি আসলে কি বলতে চাইতেছি, যেমন আমরা বলতে চাইতেছি, আমি বলতে চাইতেছি না, আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এইটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী,
এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না, মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে। তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটিটা, ও যে আইডেন্টিটিটা চায় না, আমরা ওই আইডেন্টিটি ওকে দিতে চাইতেছি কিনা, যদি এইভাবে বলি। ডক্টর জাহেদ, আপনি গট ইট। আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে পরে আসি। আমার মূল অভিযোগ, আমি আজই আর একটা ভিডিও করেছি, আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই, ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল, তারপরে জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি। শুধু জামায়াত না, এটা ইসলামী আন্দোলন। এখন জামায়াত ছাত্র শিবির তারা যদি মনে করে তারা আসলে একটা মধ্যপন্থী মধ্য ডান টাইপের দল হবে, যেমন এটা হয়েছে ইয়েতে টার্কা যে শরিয়া আইনের কথা বলেন, ইউল হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট। সো যে দলটা শরিয়া আইন কায়েম করবে বলছে বাংলাদেশে, সেই দলটা নিশ্চিতভাবে তাই। এখন ছাত্র শিবির যেটা করছে, এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য। যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না, নেকাব তো দূরেই থাকুক, অথচ ছাত্রী সংস্থা স্টুডেন্টরা নেকাব করেন ঢাকা। তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা এম্বাসিতে গেলেন, নারী লিডাররা প্রত্যেকে নেকাবও করেন। সো এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন, এটা শর্ট টার্ম কৌশল বলে। মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত একজন অ্যানালিস্টের কাজ। আমি ভুল হতে পারি। একজন অ্যানালিস্টের কাজ হচ্ছে উনি যা দেখাবেন, যা বলবেন, তার ভেতরে কি আছে, তার রিডিং বিটুইন লাইন্স কি, সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা। সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো, হুইচ ইজ ট্রু। তোমরা ও তোমার পাশে থেকেছে, তোমার সুবিধা অসুবিধা দেখেছে, তোমার কোচিং করিয়েছে, তোমাকে কোচিং এ ক্লাস নিতে দিয়েছে, তুমি বিপদে থাকলে মেসের ব্যবস্থা করে দিয়েছে। দিনের শেষে এগুলো দেখার চাইতে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা রাদার দেখার চেষ্টা করো। সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে, সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব। আমি আবারও বলছি, জামায়াতে ইসলামী প্রকাশ এখন শরিয়া আইনের কথা বলছে, এবং এই প্রশ্ন আমি তুলতে চাচ্ছি। এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জনাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি। যে দলটা শরিয়ার আলাপ করে, সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই। সুতরাং তাদের এটা আছে, এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছেন, তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য। এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না। ডক্টর জাহিদ, আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে, আসলেই আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে, সেটা ভারতে হোক, সেটা এমনকি পৃথিবীর অন্যান্য দেশে হোক, আপনি নানা সময় কথা বলেছেন, বাংলাদেশে তো কথা বলেছেনই, কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টিটি পলিটিক্স মনে করতেছেন না, সেই গণতন্ত্র তো আসলে আইডেন্টিটি পলিটিক্সেরই একটা অন্যরকম রূপও। আপনি ইসলামিস্টদেরকে যা দিয়ে প্রতিরোধ করতে চাইতেছেন বা মোকাবেলা করতে চাইতেছেন, তারাও তো আরেকটা আইডেন্টিটি পলিটিক্সেরই একটা অংশ। বা আপনাকে যদি আমি বলি যে আপনি একটা ওয়েস্টার্নাইজড ইসলাম ফোব একটা আইডেন্টিটি নিয়ে আসছেন, এইটার জবাব আপনি কি দিবেন? প্রশ্নটা আমি করে রাখি। আচ্ছা, আমি জবাব দেব। আচ্ছা, এইটার জবাব আপনি কি দিবেন সেটা আপনি আমাকে একটু বলবেন। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই, সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান এবং জামাত ইসলামীর বয়ান আমি যতটুকু শুনি, তারা একটা পরিবর্তনের কথা বলে। তারা বলে 1971-এর অনেক পরে তাদের জন্ম, তারা বলে 1977 বা 78-এর সময় তাদের পথ চলা শুরু। তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না। কিন্তু আপনি কি মনে করেন যে 1971 সালের ইসলামী ছাত্র সংঘ, 1977 সালের ইসলামী ছাত্র শিবির এবং 2025-এর ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো তফাৎ আছে কিনা? তফাৎ থাকলে সেটা আপনি কোথায় দেখেন? ধন্যবাদ। প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি, আবার ভয়ও পাচ্ছি। ভয় পাচ্ছি এই কারণে, ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা। আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে, সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে, আবার তার মানে অপব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ধারণা এই অনুষ্ঠানে এরকম কিছু এই অনুষ্ঠানের পর হবে না। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটা চারটা জিনিসের উপর হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটির প্রসঙ্গ আপনাকে বলি নাই, আমি আপনাকে ইসলামী ছাত্র আমি শিবিরের কথা বলছি। আমি বলতেছি, আপনি যদি আমার জবাবটা আগে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কথা বললে আপনি যদি পরে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনি ইসলামী ছাত্র শিবিরের আলোচনায় ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির, শিবির থেকে শিবির, আপনি তফাৎ দেখেন কিনা? আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি, আপনাকে আরো সহজ করে দিচ্ছি। জি, ছাত্র শিবির এবং জামাতে ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা? আমার প্রশ্ন হচ্ছে, সবচেয়ে প্রথম কথা, গর্বিত মুক্তিযুদ্ধ কোন দল বা কারো বাবার না। ছাত্র সংঘ বা ছাত্র শিবির
জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার, এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি। এবং এই ভারত, যারা ভারতের পক্ষে প্রো ইন্ডিয়ান, তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগেন। এবং ইসলামী ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে। সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী। And we have that document যে আওয়ামী লীগ শেখ সাহেব জীবনে কোনোদিন আমাকে স্বাধীনতা একটু চাননি। ক্ষমা করবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি কিন্তু বলেন। প্রশ্নটা করেছি কোনো ট্যাগিং নিয়ে না। আমি বলেছি 71, 78, 2025 শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা প্রিচ করতেছে সেইটার মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা। আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে বিশ্বাস করে, সেটা 73, 78 বা আজকে, এটাতে কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাচ। আমার এটাই প্রশ্ন ছিল। এবার আমি পরবর্তী প্রশ্নে আসি। এই ব্যাখ্যাটা দিতে হবে, নাহলে তো জনগণ বুঝবে না। আচ্ছা ব্যাখ্যা, আচ্ছা ঠিক আছে, ব্যাখ্যাও দেন জি। ব্যাখ্যাটা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সব সময়, এটা উইথ ডিউ রেসপেক্ট, আমাকে 5টা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। প্রথম কোশ্চেন হচ্ছে, 1970 সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি, তার নাম ছিল মুসলিম লীগ। মোনায়েম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল, তারা ছিল সর্ববৃহৎ পার্টি। বাংলাদেশে 70 সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোনায়েম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ। আজকে মুসলিম লীগকে সে কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে জামাতে ইসলামকে। দ্বিতীয় কথা, আওয়ামী লীগ এবং কে স্বাধীনতার সময়, ঠিক আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি যখন মুসলিম লীগের কথা বললেন, ইতিহাসের খাতিরে আপনি জামাতে ইসলামের কথাও বলেন। 71 সালে জামাতে ইসলাম দুটাই বলতেছি, আমাকে একটু না 5 মিনিট তো, জি 5 মিনিট তো বলা তো একটা লম্বা সময়, আপনি একটু আস্তে আস্তে। আচ্ছা আমি 2 মিনিটের মধ্যে শেষ করে, হ্যাঁ 2 মিনিটের মধ্যে বলেন। আচ্ছা ঠিক আছে। আওয়ামী লীগ 70 সালে যে ইলেকশন করলেন, সেই ইলেকশনটা করছিলেন LA4 ভিত্তিতে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে ছিল ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না। হলো 70 সাল চলে গেল। 71 সালে স্বাধীনতা যুদ্ধ হলো 25 তারিখে আমি ডিউ রেসপেক্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না। এবং সেটা আমরা যদি স্ট্যান্ডিং নিলেন, কি স্ট্যান্ডিং নিলেন, ভারতের থিং ইজ ইন 1971 একটা জিনিসই, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না, আমার যে পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তারকে সমর্থন করব। এবং 71 সালে 27শে মার্চ, আজকে 24-এর আন্দোলনের সাথে খুব সুন্দর 71-এর মিল আছে। ওখানেও আমি আপনাকে বুঝতে পেরেছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমার আসলে কতগুলি স্ট্যাকেটো কোশ্চেন করতে হচ্ছে। আমার কথা হলো যে আপনি বলতেছিলেন যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান 1971 সালে যেটা ছিল, 77 সালে 78 সালে যেটা ছিল, ইসলামী ছাত্র শিবির তো সে সময় ছিল না, ইসলামী ছাত্র সংঘ, এবং 2025-এ তার কোনো ব্যত্যয় ঘটে না। এখন আপনি বলতে চাইতেছেন যে ভারতীয় আধিপত্য বিরোধী বাতের বিরুদ্ধে জামাত ইসলামী 1971 সালে একটা অবস্থান নিয়েছিল, সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে, ভবিষ্যতে থাকবে, তাই তো? মানে কোনো বয়ানে কোনো পরিবর্তন হয় নাই, এই বয়ানের কোনো পরিবর্তন হয়, এবং সে সঠিক ছিল জামাত ইসলামী, তাই তো? এবং জামাত ইসলাম সঠিক ছিল, এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে। যারা ভারতের আধিপত্যবাদ করবে না তারা জামাত এবং শিবিরকে ট্যাগ দিবে। ফাইন, মানে জামাত ইসলামের অবস্থা সঠিক ছিল, তাই তো? সঠিক ছিল। এবং কেন সঠিক ছিল এটাও বলতে হবে। না, কেন সঠিক ছিল সেটা আপনাকে বলতে হবে না, আমি বরং অন্য কথা বলি। জামায়াতের আমির যে মনে করেন যে অনেক সময় তার অবস্থান সঠিক ছিল না, সেটা কি কারণে মনে করেন? আচ্ছা, তিনি বলছেন 1948 থেকে 71 সাল পর্যন্ত কেউ যদি প্রমাণ দিতে পারে। নো, আমার অনুষ্ঠানে তিনি বলছেন 47 থেকে 71 পর্যন্ত, আপনার অনুষ্ঠান শুনছি, জি 24 পর্যন্ত সকল কিছুর জন্য তিনি ক্ষমা চেয়েছেন নিঃশর্ত। সেটা হচ্ছে একজন মুমিন মুসলমানের কাজ হচ্ছে সব সময় মানুষের কাছে ক্ষমা চাওয়া, কোনো অন্যায় না করে, অপরাধ হয়ে থাকে, কোনো অন্যায় না করলে আপনার মনে যদি আঘাত দিয়ে থাকে, আমি এই অনুষ্ঠান শেষে আমি বলবো ভাই, কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকলে আমাকে মাফ ওকে ফাইন। আমার মনে হয় ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের বক্তব্য একদম পরিষ্কার। 1971 সালে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল, এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক। এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে, তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে, তাহলে এটা এই তো জনাব ব্যারিস্টার কবির, আমার মনে হয়। এবং এখানে একটা জিনিস আমাকে অ্যাড করতে দিতে হবে, কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাতে ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না। তার মানে কি, জামাতে ইসলাম
ইসলাম কায়েম করতে চায়, আমরা মুসলমান, এটা আমাদের অপরাধ? এটা না, তো অপরাধ হতে আপনারা পারে। জামাতে এবং ইসলামী- ঠিক একই রকম শোনেন, এদের রাজাকার বাহিনী পিস কমিটি করা হয়েছিল, দেখেন কত মিথ্যাচার এদেশে। পিস কমিটিতে জামাতে ইসলামী কেউ ছিলই না, পিস কমিটির চেয়ারম্যান ছিল মুসলিম লীগের, না, ভাইস চেয়ারম্যান ছিল মুসলিম লীগের। রাইট রাইট, পিস কমিটিতে জামাত ইসলামী তাহলে- ছিল না, আলবদর আল শামসু ছিল। এ- হাওয়েভার বেরিশা শামস কবির, আমি আপনাকে একটা কথা বলি, আপনি জামাতে ইসলামীর পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, সেইটা এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না। আপনি খেয়াল করলে দেখবেন যে এইখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতে ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন, জামাতে ইসলামের ইসলামকে নিয়ে আসলে কি বলেছেন, এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী কায়েম করতে চায় এবং সেটা শরিয়া রাষ্ট্র কিনা, যে প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন। আমার কোনো অসুবিধা নাই, জি, জি। আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন, বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার লোকজন, আমি আপনাকে আবার বলি, এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি। তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না। এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র। যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা, গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা। আমি আবার মাপ চেয়ে নিচ্ছি ওদের জন্য। অজ্ঞতা মানুষের থাকবে, সে অজ্ঞতাকে আপনি মহিউদ্দিন ভাই অনেক উপরে, না ওদের না কোনো জ্ঞানের সাথে আমি উপরে নিচের কোনো কথা বলতে চাই না, আমি উপরে নিচের কোনো কথা বলতে চাই। বেরিশা শারে কবির, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু এই যে একটু আগে না, একটু আমি শেষ করে দিই। জি জি শেষ করেন। বললো এক ভাই যে ইসলাম সরাতে হবে, এই ধরনের কথা বলা অগাসিটি, এটা চলতে পারে না। এই দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরায় দিবেন এরকম অগাসিটি কথাবার্তা বলা, এটা অন্যায়, এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না, আমি ইন্টারফেয়ার করলাম না। বেরিশা শারে কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে? হ্যাঁ, ইসলাম একটু আগে না বলে না, জামাতে উনি ইসলামী বলছেন থেকে যে ইসলাম জামায়াতে সরাতে ইসলামী বলছেন। থেকে, আমি যেটা বুঝছি সেটা আমি বলি। জাহিদুর রহমান সাহেব, আমি ব্যাখ্যা দেব, আমি ব্যাখ্যা দেব। জাহিদুর রহমান সাহেবের কথা বলবেন, কিন্তু উনি বলছেন যে আপনি ব্যারিস্টার, একজন লয়ার, আপনার মতো মানুষের কাছে আমি এক্সপেক্ট করি না। আচ্ছা, ডক্টর জাহিদ আপনি একটু পরে বলবেন। হবে না, নাস্তিকদের কাছে শিখি না, নাস্তিক সাহেবদের কাছ থেকে আমরা এটা শিখি ডক্টর না। জাহিদ আমরা আগে সবাই কথা মুসলমান বলে হন, এমনি আজকে তারপর লাইনটা শিখেন। একটু আগে মুসলমান হন, এমনি লাইনটা একটু ইমানের দুর্বল পথে আছে। আছেন। না, লাইনটা একটু দুর্বল আছে। খেয়াল করছেন? আমার মনে হয় যে খালেদ ভাই, বেরিশা শাহরিয়ার কবির, আপনি খেয়াল করছেন? জি। উনি আমাকে একটু খেয়াল করি আমি। জি, উনি আমাকে নাস্তিক বলছেন, এক নাম্বার কথা। মানে এই ট্যাগ আপনি জবাব দিবেন মানে উনি না শুধু ডক্টর জাহিদ, উনি না শুধু কথা বলতে দিতে হবে। ডক্টর জাহিদ আল্লাহ আপনি বলেন। কমেন্টে লেখা আছে, এটা কমেন্টে দিয়ে পড়লাম তাই বললাম। ডক্টর জাহিদ আমাকে আমি বলিনি। আপনার কাছে আসছি আমি। কমেন্টে বলছি ডক্টর জাহিদ আমি আপনার কাছে আসছি, এক্ষুনি আসছি। জি। শুধু আপনাকে না তো, জামায়াত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত 50টা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক, তোমরা ইসলাম বিশ্বাস করো না। জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিছে বেরিশা শাহরিয়ার কবির, তাই না? আমি ঠিক এই কথাটা বলতে যাচ্ছিলাম। না, আমরা সোল এজেন্সি বলে কিছু না। না নিছেন তো জামাত ইসলামী নিয়ে কথা না বলে, জামাত ইসলামী নিয়ে কথা বলে নাস্তিক কথা আসে 100 বার, গালি দেওয়া ছাড়া কথা বলে না। কিন্তু দায়িত্ব ইসলাম কায়েম, শুনেন, মুহাম্মদ শব্দটা দিয়ে আপনারও দায়িত্ব ইসলাম কায়েম করা, নালে ঈমান থাকবে না। না না, আমার ইমানের জবাব আমি দিব ডক্টর শাহরিয়ার কবির, আমার ইমানের জবাব আমি দিব বেরিশা শাহরিয়ার কবির। আমি আসছি আমার কাছে, আমার ইমানের জবাব আমি দিব। এই দিবেন, আমরা সবাই মিলে আমার ইমানের জবাব আমি দিব। আমি বলছি আমার ইমানের জবাব আমি দিব, কিন্তু দায়িত্ব সবাইকে বলতে হবে। আপনার বলাটা আপনি বলেন, আপনি আমারে নাস্তিক বলবেন, ডক্টর জাহিদের নাস্তিক বলবেন, এটা আপনি বলতে পারেন না। না, আমি নাস্তিক বলি, বলছেন তো, আছে তাই বললাম। বলছেন না, কমেন্টে আছে বলেন। আচ্ছা, আমি একটু সরি, আমি একটু মেজর মাহমুদ আপনার কাছে আসি। মেজর আব্দুল্লাহ মাহমুদ, আপনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন। আপনারা প্রেস কনফারেন্স করে আপনারা এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এনসিপি ত্যাগ করার কথা বলেছেন। আপনারা বলেছেন যে সামরিক বাহিনীর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা হয়েছে। আপনারা এটা বলেছেন, কিন্তু যেই অবমাননাকর মন্তব্যের কথা বলা হয়েছে সেই অবমাননাকর মন্তব্য চলতেছে অনেক দিন ধরে। আমি যদি বলি সেটা শুরু হয়েছে অনেক দিন ধরে, আপনারা সেটা জানার পরে সেই পার্টিতে যোগ দিয়েছেন, সেই পার্টিতে বিলং করেছেন, এবং আমার কাছে তথ্য একাধিকভাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ফর্মড হওয়ার সময় এবং যেই সময় আপনাকেই আসলে নাগরিক পার্টি থেকে বহিষ্কার করার মতো অবস্থা তৈরি হইতো, তখন আপনি একটা পদত্যাগ করছেন, এবং ডাকসু ইলেকশনের পর যখন নাগরিক পার্টি একটা খারাপ অবস্থায় তখন আপনি এটা করছেন। এইটার ব্যাপারে আপনি কি বলবেন জনাব আব্দুল্লাহ মাহমুদ? জি।
মাফ করবেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই, আপনার অনুষ্ঠানে আমাকে স্বাগতম জানানোর জন্য, এবং দর্শক শ্রোতা আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি যদি আপনার প্রথম প্রশ্নের যেটা আছে সেটার প্রথম অংশে যদি আসি, যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে নিয়ে অবমাননাকর কথা, ব্যাপারটা ওটা ছিল না। লাইনটা ছিল এরকম যে সেনাবাহিনী এবং তার অবসরপ্রাপ্ত অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস অবমাননাকর কথাবার্তা যেটা হচ্ছিল পার্টির ভিতরে এবং হচ্ছে বাইরে ওপেনলি, সেটার আমরা আসলে বিরোধিতা করে বা সেটা নিয়ে আমরা সাস্টেন করতে না পেরে আমরা পদত্যাগ করেছি। আমি এবং মেজর সালাউদ্দিন দুইজন মেজর ছিলাম আমরা এখানে, মানে সশস্ত্র বাহিনী থেকে দুইজন ছিলাম কেন্দ্রীয় কমিটিতে, আমরা দুইজনই একসাথে পরামর্শ করে দেন হচ্ছে আমরা আসলে পদত্যাগ করেছি। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন এটা তো অনেকদিন ধরেই হচ্ছে। আমি আপনার সাথে একমত, আসলে অনেক দিন ধরেই হচ্ছে, এবং সেই অনেক দিনের মধ্যকার যে সময়ের প্যাসেজটা ছিল সেই প্যাসেজের মধ্যে আমরা মনে করেছি যে আসলে রাজনীতি করতে এসে আমাদেরকে তো অবশ্যই আমাদের রাজনৈতিক দলের প্রতিও দায়বদ্ধতা আছে। অবশ্যই আমরা যে বাহিনীতে বিলং করেছি, যে পোশাক আমরা পরিধান করেছি একসময় সার্বভৌমত্বের রক্ষা করার জন্য, সেই বাহিনীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, অথবা সেই বাহিনীর যে রিচুয়ালস অথবা যে সংস্কৃতি আছে সেটার প্রতি। তো হিস্ট্রিক্যালি আমরা চেষ্টা করেছি প্রথমেই আমাদের লিডারশিপ টিম যারা আছে তাদের কাছে আমরা রিচ আউট করার, এবং হচ্ছে এই প্রবলেম গুলো যেটা হচ্ছে যে কটূক্তি গুলো আসছে এবং অবমাননাকর কথা, তো আসলে গঠনমূলক সমালোচনা তো অবশ্যই থাকবে। যে ধরেন ডিজিএফ এর মাধ্যমে গুমের কথা বলেছে, খুনের কথা বলা হয়েছে, যেটা হয়েছে রাইট, এটা তো ফ্যাক্ট। তো এটা নিয়ে সমালোচনা থাকবে এবং হচ্ছে এটা থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেটা নিয়ে অবশ্যই আলোচনা থাকতে হবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেই সৌন্দর্যটা তো পার্টি থেকে আগে আসলে ডেভেলপ হয়, আমরা যদি গণতান্ত্রিক একটা পার্টি হয়ে থাকি। তো এটা গঠনমূলক না হয়ে আসলে এটা এরকম অগঠনমূলক হয়ে যাচ্ছিল ক্রমাগত, যেটা কিনা আসলে ব্যক্তিগত আক্রমণাত্মক এবং হচ্ছে সম্পূর্ণ একটা বাহিনীকে আক্রমণাত্মক, বাহিনীর প্রতি না, আক্রমণাত্মক আপনি এবং যে বাহিনীর অভিযোগগুলি তুলতেছেন সব প্রতি আক্রমণাত্মক। মেজর তো মাহমুদ, আমরা আপনি কিন্তু আসলে মেজর মাহমুদ, খাল- আপনি যে অভিযোগগুলি তুলতেছেন সেই অভিযোগগুলি আসলে পুরনো, এবং সেই না না, অভিযোগগুলির আমি ক্ষেত্রে আসছি আপনার আপনি কথায়। আপনি আপনার অবশ্যই করুন। আপনি পুরনো আমরা এবং আসলে রিচ আউট করেছি খালেদ ভাই, আমরা আসলে রিচ আউট করেছি ইন্ডিভিজুয়ালি, যারা এই কথাগুলো বলছিলেন তাদের আপনারা কাছেও কি রিচ কোনো আউট করেছি। এবং আপনারা কি কোনো এরকম প্রমাণ দেখাতে পারবেন যে এটা আপনারা ওপেনলি বলেছেন বা কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন, কোনো একটা সংস্থায় গিয়ে বলেছেন, টেলিভিশনে গিয়ে বলেছেন, এরকম আপনারা দেখাতে পারবেন যে এই না, আসলে ডাকসু ইলেকশনের পরবর্তী পার্টি, সংবাদ সম্মেলনের পরে ছাড়া? দেখেন, না, পার্টির ইন্টারনাল কিছু ডিসক্লোজার তো ডিসিশন থাকে, পার্টির ইন্টারনাল কিছু আমাদের ডিসকাশনও থাকে। অবশ্যই আমি যখন পার্টির মধ্যে ছিলাম তখন আমি অবশ্যই পার্টির ভিতরের যে কথাগুলো হচ্ছে, ইন্টারনালি যে ডিসকাশন হচ্ছে বিভিন্ন ক্রাইসিস মিটিগেশন নিয়ে, সেটা তো আসলে আমি বাইরে বলবো না। আমি যতক্ষণ পর্যন্ত পার্টির ভিতরে থাকবো সেই পার্টির যেই আদর্শ আছে সেটাকে আমাকে মেনেই তো আমাকে আগে যেতে হবে। সো তখন যখন আমি অলরেডি একটা ডায়লগ প্রসেসে আছি, সেটা আমি বাইরে আসলে ডিসক্লোজ করার মতো অথবা কোনো সংস্থাকে যে বলার তো আসলে কোনো প্রয়োজন নাই, যখন পার্টির ভিতরে কথাগুলো হচ্ছে। এটা নিয়ে আমি আপনার আহ্বায়কের কাছেও রিচ আউট করেছি, আমাদের মুখ্য সংগঠকের কাছেও রিচ আউট করেছি, না, এবং তার রিচ আউট বাইরেও এখন আমার আপনি যদি internal দাবি যদিও- করেন মেজর মাহমুদ, আপনি আমাদের আমাদের অসুবিধাটা দেখেন, আপনি যদি এখন আপনি দাবি করেন যে আপনি নাহিদ সাহেবের কাছে রিচ আউট প্রমাণ করছেন, আছে, জি, এটা তো প্রমাণ আমি আছে, কোনোভাবে প্রমাণ আমি তো এটার কোনোভাবে প্রমাণ দেখতে পারবো না, আপনি খালি মুখের না। কথাই এখন আমার আমার শুনতে হবে। কাছে ধরেন রাইট খালেদ ভাই, আমি আপনাকে অন রেকর্ড বলছি যে প্রমাণ আছে। এখন যদি ধরেন পার্টি থেকে বলা হয় যে প্রমাণ নাই, তখন আমাকে সেই প্রমাণটা ডিসক্লোজ করতে না, হবে, রাইট? পার্টি তো আমার কাছে রিটেন প্রমাণই আছে, আমি আপনাকে সেই জন্যই বলছি জি আমার কাছে রিটেন প্রমাণ আছে, ঠিক আছে? জি যে আমি এটা রিচ আউট করেছি এবং কথা বলতে চেয়েছি, বারংবার কথা বলতে চেয়েছি, এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আসলে যেহেতু আমরাও ওই সোসাইটি থেকে গ্রেটার সোসাইটিতে বিলং করতাম এক সময়, এবং হচ্ছে এখনো এক্স হিসেবে বিলং করি, তখন আসলে গঠনমূলক বাদে যখন ব্যক্তিগত আক্রমণাত্মক পেট মোটা এবং হচ্ছে ভুঁড়ি মোটা বড় হওয়া এবং হচ্ছে আপনার ঘিলুয়া এবং মাথার স্টেট বোঝানো, সংবিধান বোঝানো, এরকম যখন কথাগুলো আসে, হুম। তখন সেগুলো কিন্তু আমাদেরকেও সেই সোসাইটির একটা পার্ট হিসেবে আমাদেরকে অ্যাবজর্ব করতে না হয়। কেন, আমি মানে একটা কথা খালেদ ভাই আপনাকে বলি, যে হুম, হচ্ছে আপনার 5 আগস্টের পরে যদি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সাথে না যদি মানে কোনো ধরনের মিটিং অথবা সংগঠনের যদি কোনো বৈঠক না হয়ে থাকে, সেটা ছিল হচ্ছে না সশস্ত্র বাহিনীর না মানে অবসরপ্রাপ্ত না মানে মেজর যারা মাহমুদ, ছিল তাদের সাথে। মেজর মাহমুদ, এটা ইন্টারেস্টিং না? মানে আপনি আর্মিতে কাজ করছেন, সেজন্য আর্মির নিয়ে কিছু বললেই আপনার দলের বিরুদ্ধে আপনার লাগছে। আপনার না না দল না, যখন প্রশ্নই আসে না, আপনার প্রশ্নটা দলের আরো দেখেন। অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে যখন আমরা কথা বলছি, তখন এর একটাও আপনার লাগে না, এবং আপনি ওয়েট করতেছিলেন যে ডাকসু ইলেকশনের এনসিপির এরকম একটা অবস্থা হবে, এনসিপি উইল বি একটা ভালনারেবল অবস্থায় থাকবে, এবং আপনি কোনো একটা সিকোয়েন্স ফেস করবেন, তখন আপনি আইসা এটা বলবেন। এটা কি ঠিক হইলো কাজটা? না না না, নট রিয়েলি। আমি মনে করি না এরকম ভাবে। আসলে এই জিনিসটা নিয়ে অনেকবার রিচ আউট করার চেষ্টা করেছি, এবং ডাকসু ইলেকশনের আগেও বলেছি, যেহেতু জিনিসগুলো অ্যাব্রাপ্টলি নেগেটিভলি যাচ্ছিল, ইভেন আপনার এগুলো এই ইস্যুগুলো থেকে কেন্দ্র করে আমার প্রতি এবং আমাদের প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক
অবস্থানে পার্টির বিভিন্ন কেন্দ্রীয় সদস্য চলে গিয়েছিল। এখন কিভাবে সেই কেন্দ্রীয় ভাবে চলে গিয়েছিল সেটা আপনি ওই যে একটু আগে বললেন না, যে হচ্ছে আপনার বহিষ্কারের প্রিপারেশন নেওয়া হচ্ছিল, তখনই হচ্ছে এরকম হচ্ছে, এটা একটা জাস্ট একটা রটনা। দেয়ার ওয়াজ নাথিং সাচ, এরকম কোনো কিছুই ছিল না। বরং হচ্ছে আমার পক্ষ থেকেই আপনার যে কোনো একটা ইস্যুতে পার্টির আমার যে 2জন সদস্য বা অথবা 3জন সদস্য যারা আহ, কিছু এমন কিছু কার্যক্রম করছিল যেটা কিনা সরাসরি একটা পার্টির সদস্যকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার মতো কার্যক্রমে গিয়েছিল, আমি আসলে সেরকম পার্সোনাল ইস্যুতে আমি যেতে চাই না। আমি আপনার কাছে সেটা বলতে চাই যে আমরা আসলে এই ইস্যুটা নিয়ে, আমরা যেহেতু ওই সোসাইটিতে বিলং করতাম, আমরা চেয়েছিলাম যে পার্টি যখন হবে, পার্টি তো একটা ডেমোক্রেসিক প্রসেসের মধ্যে রাজনীতি করতে হবে। এখানে যদি আমরা অ্যাক্টিভিজম করি, আমরা যদি বলি এটা ভেঙে দিব, আমরা যদি বলি এটা ঘুরিয়ে দিব, এটা তো হচ্ছে শুধু তারা না, না এটা সেটা পার্টির অন্যান্য সদস্য যারা আচ্ছা আছে আমরা এবং আমরা আপনার আমার মনে তৃণমূলে হয় যারা আছে জি তাদের উপরও কিন্তু এটার ইফেক্ট আমার মনে আছে। হয় মেজর এখন মাহমুদ আমি আমরা কাদেরকে ভাই আমি একটু বলি, আমি কার উপরে কথা বলছি, এটা আমি এটা নিয়েছি এক ধরনের রেসিজম হিসেবে, এটা একটা বৈষম্যের মতো, বৈষম্যের খাতিরে পড়ে বলে আমি মনে করি। কার প্রতি বৈষম্যের কথা বলছি, আপনি যেভাবেই বলে থাকেন না কেন যে হচ্ছে আপনি এটা এখন বললেন কেন, তখন ভাই এক্স সার্ভিসম্যান হিসেবে গা যখন লাস্ট পর্যন্ত জ্বালা পোড়া হয়ে যায়, তার পরবর্তীতে কিন্তু টোটালি বার্ন আউট হওয়ার পরে বলেছি। ঠিক আছে ভাই, এবং এটা ওকে রেসিজমটা কার বিরুদ্ধে হয়েছে, সেই বাহিনীর বিরুদ্ধে হয়েছে খালেদ ভাই, যে বাহিনী মুক্তিযুদ্ধ ওকে করেছে, একটু আগে আমরা কথা বলছি, রাইট? ঠিক আছে সেই আর্মির বিরুদ্ধে হয়েছে, যে আর্মির ধরেন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান যেখানে হচ্ছে আপনার বহুতান্ত্রিক গণতন্ত্রের কথা বলেছেন, সেই আর্মির বিরুদ্ধে হয়েছে। সেই আর্মির বিরুদ্ধে হয়েছে না যেখানে ঠিক আছে মেজর মাহমুদ, আপনার কাছে আমি আবার আসবো, এই সম্পর্কে আরো কথা শুনবো। আমি একটু ডক্টর জাহিদের কাছে যেতে চাই। ডক্টর জাহিদের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই। প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন, এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয়। আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই। আমার ইসলাম বিশ্বাস, ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই, সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব। বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমি ইসলামী শাসন চাই কিনা, সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। 3 নাম্বার কোশ্চেন, আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ, আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার। ট্রাই ইট, আবার জানান, পরে আবার কথা হবে। আমি ডক্টর জাহেদ আপনার কাছে আসতে চাই। ডক্টর জাহেদ, আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি। আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন, সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা। ডক্টর জাহিদুর রহমান। একেবারেই না, একেবারেই না। আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি। মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার, আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন, কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি, ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই, এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার। আমি একদম ক্লিয়ারলি বলছি, শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময়, শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা, যে আমরা ফাইট করেছি, এখন ঠিক একই রকম কাজ হচ্ছে। আমি কি বলেছি খালেদ ভাই, আমি আপনাকে বলি, মিস্টার কবির শুনবেন আশা করি। আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টিটি সরিয়ে তারা র্যাদার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায়, এটা আপনি বলেছেন। আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি, তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব। আবারও বলি, আইডেন্টিটি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না, পৃথিবীতে আছে তো, কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে। এখন আপনি যখন বলছেন ও আইডেন্টিটি পলিটিক্স আর করতে চায় না, তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে। আমি আপনাকে বলেছি জামায়াতে ইসলামী কি করবে এটা তাদের চিন্তা, তাদের সিদ্ধান্ত আসলে। আর একটা কথা আমি একটু বলতে চাই না, কিন্তু আমার এই জায়গায় প্রশ্ন ছিল ডক্টর জাহেদ, এই জায়গায় আমার প্রশ্ন ছিল আপনিও একটা আইডেন্টিটি পলিটিক্স করছেন কিনা, একটা ওয়েস্টার্ন আইডেন্টিটি করছি না। আমি করছি না, আমি এটাই আসবো। আমি তার আগে একটু মিস্টার কবির আরো কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাই। মানে ইসলামের সোল এজেন্সিশিপ জামায়াত ইসলামীকে দেয়া হয় না, আই এম সরি। আমি একটু পড়ি, মিস্টার মহিবুল্লাহ বাবু নগরী, উনি হচ্ছেন হেফাজত ইসলামের আমির, ওনার 3 অগাস্টের মন্তব্য, জামায়াত ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলাম দল নয়, ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদি ইসলাম কায়েম করতে চায়। মওদুদির মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। মজার ব্যাপার কি জানেন, আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে। মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন তো, ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ঈমান থাকবে না। মিস্টার কবির একটু মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলুন যে উনি কত বড় ইসলাম বিদ্বেষী। আমি একটু শুনতে চাই আসলে, যারা কমেন্ট করছেন এখানে জামাতের লোকজন, একটু বলুন মহিবুল্লাহ বাবুনগরী। শুধু মহিবুল্লাহ বাবুনগরী নন, অন্ততঃপক্ষে 10 জন শীর্ষস্থানীয় আলেমের কথা আমি বলতে পারি, আলেমের কথা আমি বলতে পারি। খালিদ ভাই, আপনার শোতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির
আপনার এখানে স্বীকার করে গেছেন উনি জামাত সম্পর্কে কি ধারণা রাখেন, আমি সেটা দেখেছি, তাই না? Right. তো যদি সব হয়ে থাকে একটু ওনাদেরকে গিয়ে বলুক তো। আমি আসলে বলি কি জানেন, জাহিদকে ট্যাগ করে হত্যাযোগ্য করা যায়, কারণ জাহিদের শক্তি নাই, জাহিদের হ্যাডাম নাই, ওরকম হ্যাডাম আছে তো হেফাজতের, হ্যাডাম আছে হাত পাখার বা ইসলামী আন্দোলনের, তাদেরকে ট্যাগ তারা করেন না আসলে। অথচ তারা এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না। এই হচ্ছে তাদের রাজনীতি। আমি এটাই বলতে চেয়েছি। একটা কথা খুব ইম্পর্টেন্ট, জামাতকে মনে রাখতে হবে, জামাত কিন্তু মজলুম ছিল, আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি, তার রাইট নিয়ে কথা বলেছি। আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে, একটু খোঁজ নিয়েন জাহিদরা তখন কি করেছিল, কিভাবে কথা বলেছিল। আজকে মজলুম জালিম হয়ে উঠছে, এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি। আমাকে এটা বলার চেষ্টা করলো আমি ইসলাম মুছে দিতে চেয়েছি না, সরি, আমি এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি। এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন, আমার ইসলামোফোবি আছে কিনা, আমাকে আরেক ধরনের আইডেন্টিটি, না, উত্তর হচ্ছে না। আসলে আমরা রাজনীতি দুটো ভাগে করতে পারি। আমি প্রথম থেকেই, গোড়া থেকেই, ইভেন আমার রেকর্ড আছে, আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কলাম লিখেছি, আমার এগুলো সব রেকর্ড আছে। আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ, খুব মজার ব্যাপার, ট্যাগের কথা বলছেন, আমাকে ভারতের ভারতের দালাল বলা হয় যখন জামাতের সমালোচনা করি। ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে, এর মধ্যে আমার চ্যানেলটাও আছে। আমি আপনাকে জানিয়ে রাখলাম, আমি এটা নিয়ে দেখিয়েছি, আমার এই অফিসিয়াল ইমেল আমাকে পাঠানো হয়েছে ভারত সরকারের। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা, আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আপনার যে অবস্থান, সেই অবস্থানটার সাথে আমি পরিচিত, আজকে না অনেকদিন ধরে পরিচিত, কিন্তু এইটা আবার একটা ফ্যালাসি কিনা, কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে, সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে, যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি। এইটা আমরা কোথায় পাবো যদি আমি ধর্মটারে বাদ দেই, জাতীয়তাটারও বাদ দেই? না খালেদ, না খালেদ ভাই, এটা যদি বলতেন। এটা হ্যাঁ একদম, এটা ফ্যাক্ট। আসলে আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে, এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপরে ভিত্তি করে, ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশনের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে। এটা পরবর্তীতে কলোনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি সত্তার ভিত্তিতে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে। পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায়, একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে। সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত, যদি সেটা ঈদের শেষে সবার রাইটকে প্রিজার্ভ করতে চায়। আমি সেটাই চেয়েছি। এখন রাজনীতি দুরকম ভাবে হতে পারে, যেমন ধরুন আপনি আইডেন্টিটিকে বা অন্য কোনো ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন, আর আপনি ওয়েলফেয়ারকে নিয়ে করতে পারেন। তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করেন, আমি যে পলিটিক্সের কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টিটি না, আমি ওয়েলফেয়ার নিয়ে বলি। আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি, সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন। বিজেপির মারাত্মক আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের জন্য কি কি ওয়েলফেয়ার নিশ্চিত করবেন তিনি সেটা করেছেন, আর সেটাকে ক্রমাগত বিক্রি করে উনি দুবার জিতেও এসেছিলেন। সো ওই পলিটিক্সটাকে আমি আসলে অ্যাডভোকেট করতে চাই দিল্লিতে। জি জি, দিল্লিতে মানে তো আমি দিল্লিতে আঞ্চলিক রাজনীতি, না আঞ্চলিক না ঠিক আঞ্চলিকও না। আপনার আমাদের অনেকের হয়তো জানা নেই, ভারতে একমাত্র দল যে একটার বেশি রাজ্যে, মানে তৃতীয়, মানে ইয়ের পর আর কি, বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র দল, মানে তৃতীয় দল যে একটার বেশি রাজ্যে, মানে দুটো হলেও, পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে। আমি ঠিক আছে, এটা মাত্র 3টা দলের আছে, আর কোনো দল নাই কিন্তু, থার্ড পার্টি। ঠিক আছে, আমি যেটা বলছি, জি শুধু এখানে না, আমি এটা আরো উদাহরণ দিতে পারি। ট্রাম্প যখন মারাত্মক হোয়াইট সুপ্রিমেসির পলিটিক্স করছেন, বলা হয় আইডেন্টিটির প্রবলেম কি, আইডেন্টিটির প্রবলেম এটা অন্য আইডেন্টিটিকে উস্কে দেয়। বাইডেন কিন্তু চাইতে পারতেন যে ঠিক আছে ও হোয়াইট সুপ্রিমেসি করছে, আমি আফ্রিকান এশিয়ান ভোট টানার জন্য, হিসপ্যানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুরসুরি দেব। বাইডেন কিন্তু করে নাই। বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং আমি ওটা নিয়ে কলাম লিখেছি উনি জেতার আগে আমি দেখিয়েছি যে উনি ওই ট্রেন্ডে না গা ভাসিয়ে তিনি র্যাদার কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন। এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, যে ফরিদ জাকারিয়া তার লাস্ট যে বই দ্য এজ অফ রেভলিউশন, ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইটগুলো এখন কঠিন, যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওয়েলফেয়ার বেস আলোচনা করবেন। বাইডেনের সময় ইকোনমি ওয়াজ ইন দ্য বেস্ট পজিশন ইন রিসেন্ট টাইমস, কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হেরে গেলেন। তো এই প্রবণতাগুলো আছে, এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা। আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করব মূলত জনগণের ওয়েলফেয়ারকে কেন্দ্র করে। আরেকটা কথা বলে শেষ করি, আমরা যখন আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি,
জনগণের সার্ভ করলো কি করলো না। ধরুন বিজেপি বলছে তোমার কিন্তু স্টেট চলে যাইতেছে, মুসলমান তোমার এটা খায় ফেলবে, ওই যে এখানে নিম্নবর্ণের হিন্দুরা খায় ফেলবে, খ্রিস্টানরা তোমার দেশের ক্ষতি করে ফেলতেছে, মিশনারিরা শেষ করে ফেলবে। সো মানুষ আর ওই হিসাব করছে না, আমি তোমার জন্য রাম মন্দির বানাবো, আমি তোমার জন্য ওটা করব, এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায়, এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে। দ্যাট ইজ ওয়াই এটা করছি। আর একটা ব্যাপার আছে, একটু যোগ করি, আইডেন্টিটি নতুন আইডেন্টিটি করে এবং আদার করে। এই যে আপনি ট্যাগের কথা বলছেন, ট্যাগের কারণও কিন্তু আসলে মূলত আইডেন্টিটি। আপনি যখন মনে করছেন জামাতে ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদ্বেষ, আপনি ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে দিচ্ছেন। কারণ আমরা এখন আলাপটা ওই জায়গা থেকে দেখার চেষ্টা করছি। কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনার একটু চলে যেতে হবে, তারপর আপনার কাছে যখন আসবো তখন আপনি, কিন্তু আপনিও তো আসলে ট্যাগিংই করছেন। আপনি জামায়াতে ইসলামীকে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে পাচ্ছেন না। জামায়াতে ইসলামী দেখার আগে, জামায়াতে ইসলামী দেখার আগে তাহলে আপনি পরে আবার আপনাকে বলি, মানে আপনার কি হচ্ছে আমি দেখি। আপনি জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না, জনাব এস.এম. শাহরিয়ার কবির দেখতেছেন না, আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল। আপনি ওটাকে আর কোনোভাবে এটাকে আর কোনো কিছু আপনি দেখতেছেন না। যদিও না ও শরিয়ার কথা বলছে, দাঁড়ান শরিয়ার কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই। যদিও আপনি অ্যাঙ্গেলা মেরকেল রে দেখতে সময় আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না, আপনি অ্যাঙ্গেলা মেরকেল রে দেখতেছেন, অন্য একটা জায়গা থেকে দেখতেছেন। এইটা কেন, এটা আমি আপনার কাছে একটু জানতে চাই, একটু আসি আপনার কাছে। আমি জনাব শাহরিয়ার কবির আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাই। তার আগে আমাদের আরো একজন দর্শক যিনি একসাথে মনে করেন 50টা মানে কয়টা আমি জানি না, অনেকগুলি পাঠাইছেন একই মন্তব্য, আমি একটু পড়ি। সেটা হচ্ছে যে খালেদ ভাই, ডাক্তার সাহেবের ফ্রেমের মধ্যে থেকেই কেন কোনো ইসলামী দলকে রাজনীতি করতে হবে? আপনাদের ইমান যেমন আপনাদের কাছে, যার যার রাজনৈতিক কৌশলও তাদের কাছে থাকুক, সমস্যা কি? আমাদের কোনোই সমস্যা নাই। এই মানে আমি ডাক্তার সাহেবের ফ্রেমিং এ কেউ রাজনীতি করুক সেটা আমিও চাই না, ডাক্তার সাহেব চান কিনা জানি না। খালেদ ভাই আমি একটু জবাব দিয়ে দিই। না জবাব দিয়ে একটু পরে দিন, একটু পরে দিন, একটু পরে দিন আপনার কাছে আসবো আমি। এবার আমি একটু জনাব শাহরিয়ার কবিরের কাছে যেতে চাই। জনাব শাহরিয়ার কবিরকে একটু শোনা দরকার। তার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, ডাকসু নির্বাচনে এবার ছাত্র শিবিরের বিজয়, হাসিনা আমলে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন, কেউ মনে করে দেওয়ার কিছু নেই। আমার না, আপনার হিসাব আপনি দিবেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি আপনার হিসাব দিতে যাব না, আমার হিসাবটা আমাকে দিতে হবে। আর ভাইকে নাস্তিক কাউকে বলা যাবে কিনা আপনি বলছেন, কোরআনে স্পষ্ট বলা আছে কাউকে নাস্তিক বলা যাবে না। মহিউদ্দিন ভাই, আমি আপনার মাধ্যমে সারা দেশকে জানাই দিচ্ছি, নাস্তিক কাউকে আপনি বলতে পারেন না। কেউ যদি নিজেকে নাস্তিক ঘোষণা করে তারও হিসাব সে আল্লাহর কাছে দিবে, আমাদের কোনো কিছু বলার নাই। জাহিদ ভাই নাস্তিক না আস্তিক এটা জাহিদ ভাই সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, এখানে আমাদের কোনো কিছু নাই। কিন্তু বলা যাবে না যে জামাত ইসলাম ধর্মের ব্যবসা করে বা জামাত ইসলাম ধর্মের ঠিকাদারি নিচে, এটাও আবার বলা যাবে না। এটাও আবার ডাক্তার সাহেবের কাছে আবার এটা আশা করি না। এবার আপনার প্রশ্নে আসি। এবারের ভোট সারা দেশকে একটা 4টে মেসেজ দিচ্ছে। স্বাধীনতা বিকৃতির ইতিহাস আর চলবে না। দ্বিতীয়, গর্বিত মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না। তৃতীয়, জামাত রাজাকার বা স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার, এই ন্যারেটিভ আর চলবে না। 4, ভারতীয় আধিপত্যবাদ চলবে না। এই 4টা কারণেই আজকে আমি জানি না শিশির মনির সাহেব কি বলছেন, আমি অ্যাক্টিভলি আমি এই ভোটের মধ্যে যতটুকু দেখলাম, আমরা সব সময় জানতাম সাদিক কায়েম অনেক বেশি ভোটে জয়লাভ করবেন এবং সেটাই হয়েছে। আমরা ফারহাদের বিষয়ে আমি আপনাকে একদম বলতেছি, আমরা ফারহাদের বিষয়ে জানতাম সেটা হয়তো খুবই টাইট জয় হবে। আবার এজিএস এর বিষয়ে জানতাম সে অনেক ভোটে জয়লাভ করবেন। আর ঝুমার ব্যাপারে আমরা ওভার কনফিডেন্ট ছিলাম। কি কারণে আপনারা এটা বলি, ঝুমাকে সবচেয়ে বেশি ট্যাগিং করা হয়েছে, আল্লাহ তাকে বিজয় দান করছেন। সো এবারে আপনার কথায় আসি যে ইসলাম, একটু আগে বললেন আমার ডাক্তার সাহেব যে ইসলাম কায়েম করা সবার দায়িত্ব। জামাত ইসলাম কোনো ঠিকাদারি নেয়নি, জামাত ইসলাম দাওয়াত দেন যে কি ধরনের ইসলাম হওয়া উচিত, কোরআন এবং সুন্নাহ। নবী ইসলাম মৃত্যুর আগে বলে গেলেন, আমি 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, কোরআন ও সুন্নাহ। এই 2টার আলোকে তোমরা তোমাদের জীবন পদ্ধতি পরিচালিত করো। আপনি একটু আগে বলছেন বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী আইন আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়নি। আর বলছেন অর্থনীতি, জাকাত ব্যবস্থা, অর্থনীতি আমাদের হয়নি। আপনাকে আরেকটা জিনিস বলি, কোর্টে থাকি তো 2000 টাকার জন্য অর্থঋণে মামলা এবং চেকের মামলায় একটা লোক 6 মাস ধরে জেলে আছে। ও উকিলকে কি ফিস দিবে আর ও হাইকোর্ট পর্যন্ত আসবে কিভাবে? 2000 কোটি টাকা যারা মেরে নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে মামলা হয় না। আপনার মনে আছে ঈশ্বর দিতে গরুর জন্য সব মানে 18 জনকে জেলে নিয়ে গেছিল। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম আমরা বলতেছি, অর্থনৈতিক ব্যবস্থা যদি জাকাত ভিত্তিক হয় তাহলে সুষম, এই যে ভাই যেটা বললেন কল্যাণ রাষ্ট্র, ইসলামের মতো কল্যাণ রাষ্ট্র আর পৃথিবীতে কোথাও নাই। ইংল্যান্ড ইসলামী
রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে, যদিও সে মুসলমান না, খ্রিস্টান। ইংল্যান্ডের যে ব্যবস্থাটা ইংল্যান্ড করছে, এই ব্যবস্থাটাই হচ্ছে ওয়েলফেয়ার সিস্টেম। কোন ইসলামিক কোন মুসলমান প্রধান দেশে কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে? এই আপনার এই প্রশ্ন সত্যি ব্যথিত চিত্তে বলতে হয়, কেউ ইসলাম মানতেছেই না পৃথিবীর কোন দেশ, এক্সেপ্ট ইরান। আচ্ছা, ইরানে সবাই মিলে ইরানকে রেখে ইরানে গেছে, মানা হচ্ছে। ইরানে মানা হচ্ছে, ওই জন্য সবাই মিলে ইরানের পিছনে লেগে গেছে। আজকে আপনি একটা জিনিস ইরানের দেখেন, পিছনে তো ইরানকে বোম্বিং করা হলো, ইরানের পিছনে তো আপনি মিডল ইস্টের একটা- অন্যান্য দেশগুলিও ইরানের পিছনে লাগে আছে, আমি মোরলেস এই উদাহরণটা হচ্ছে জামাতে ইসলামের মতো। আপনি যদি সঠিক পথে থাকেন, অন্য মুসলমান আপনার পিছনে লেগে থাকবে। কিন্তু যেটা ইরানে মারলো ইসরায়েল বোম, সঙ্গে সঙ্গে ইরান জবাব দিল। আজকে কাতারে মারলো, কাতার কিন্তু জবাব দিতে পারতেছে না, এবং কারণ ইসলামের মুসলমানদের মধ্যে ইউনাইটেড নাই। আর আমাদের দেশের বিচার ব্যবস্থার কথা বললেন, বিচার ব্যবস্থা একটা এটা ভ্রান্ত ধারণ। সেটা হচ্ছে কি, যে হাত কেটে দিবে, শিরচ্ছেদ করবে। শিরচ্ছেদ করে কি সৌদি আরবে সব অপরাধ কমিয়ে দেওয়া গেছে? না, ডিটারেন্স। একটু আগে, কয়েকদিন আগে বোধহয় ডাক্তার সাহেব একটা আমি দেখছিলাম, যে উনি বলছিলেন যে আইডিওলজিক্যাল যদি কোনো সমস্যা থাকে, সেই দল কখনো ভালো হতে পারে না। এবং ওনার কথা ছিল জামাতে ইসলাম আইডিওলজিক্যালি জামাতে ইসলাম খারাপ হচ্ছে, মানে ডিএনএ যদি কারো খারাপ হয় তাহলে সে ভালো হবে না। ইসলামকে ধারণ করা এটা কখনো ডিএনএ না খারাপ না হতে না পারে না না। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি কিন্তু আপনার বলে, সাথে ডিফার বলে। করি। আপনি কিন্তু জামায়াত ইসলামী করেন বইলেই আপনি এরকম একটা কথা বারবার বলতেছেন যে আপনি ইসলামকে ধারণ করেন। আমি কিন্তু আপনাকে যদি সত্যি সত্যি চ্যালেঞ্জ করি, আমি অন্ততপক্ষে 100টা জায়গায় দেখাইতে পারবো যে জামায়াত ইসলামী ইসলাম থেকে কোথায় বিচ্যুত হয়ে কথা বলতেছে, 100টা। আচ্ছা, আমি একবার আপনার সাথে আলাদা করে কথা বলবো। সুতরাং আপনি যখন এটা বলেন, ইনশাআল্লাহ, আমি জামায়াত ইসলামীর করতে পারি, জামাতে ইসলামীর চ্যালেঞ্জ আপনি একটু করতে ফ্রেমে আসেন, আপনি ফ্রেম থেকে বাইরে হয়ে গেছেন, আপনি ফ্রেমে আসেন। জামাতে ইসলামী যদি এই কথা বলে যে জামাতে ইসলামীকে সমালোচনা করা মানে ইসলামের সাথে, ভুল ত্রুটি আমাদের সবারই আছে, কম হোক বেশি হোক, জি। আমাদের ভুল ত্রুটি সবারই আছে। কিন্তু আপনি যদি বলেন জামাতে ইসলামী সমালোচনা করা, জামাতে ইসলামী নিয়ে কথা বলা মানে ইসলামের নিয়ে কথা বলা, সেইটা আমি আসলে আমি না, আমরা বলছি জামাতে ইসলাম ইসলাম কায়েম করতে চায়। আপনি জামাতে ইসলামের যে ভুল ত্রুটি 100 টাকা না 1000টা হলেও যদি আপনি বলেন, সেটা আমরা শুধরাবো। এবং জামাতে ইসলাম 71 সালের পর থেকে এ পর্যন্ত কতবার তার গঠনতন্ত্র চেঞ্জ করছে, অন্য কোন দল করেননি। আপনি তো বলতেছেন যে তারা ঠিক আছে, আপনি তো বলতেছেন ঠিক আছে, কোনো চেঞ্জ করার দরকার নাই। মূল প্রিন্সিপালে তো আপনি ঠিক থাকবেন, কিন্তু আপনাকে তো অন্যগুলো শোনেন। মহিউদ্দিন ভাই, আপনি একদিন আজকে এই জায়গায় আসেননি, ডিগ্রির পর ডিগ্রি নিয়ে এই জায়গায় আসছেন, মানে প্রতিদিন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু আপনি মহিউদ্দিন কিন্তু ওই ছোটবেলা আকিকা দিয়ে আপনার বাবার রেখে দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি মহিউদ্দিনই থেকে যাবেন। বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। এইটাতে করতে যে সময়ের সাথে যা যা করার দরকার, সেই চেঞ্জ যেমন ধরেন, আচ্ছা ঠিক আছে, আমি আসলে ধর্ম মানে থিওলজিক্যাল তর্কগুলি করতে চাই না, কিন্তু থিওলজিক্যাল তর্ক কিন্তু আসলে করা দরকার। আমার মনে হয় যে এইটা, যেমন ধরেন আপনি যখন এই কথা বলতেছেন, আমি আপনাকে যখন এই কথা বলতেছেন, তখন হচ্ছে অসংখ্য কমেন্ট এরকম আসতেছে, ভয়েস ফর বিডি, আমি কমেন্ট যারা করেন তাদেরকে আমি চিনি, তারা বোধহয় এই জামাত ইসলামী বা শিবিরেরই একটা মানে একটা আউটলেট বা একটা মানে একটা এটা। উনি কিন্তু স্পষ্ট বলতেছেন, বারবার বলতেছেন একই কথা, নাস্তিককে নাস্তিক বলতে আল্লাহ হুকুম দিয়েছেন, ধর্ম না মানলে সে নাস্তিক। আমি বললাম ওনার জ্ঞানের কারণে হয়তো বলতে পারে, কিন্তু এটাকে আপনি একটা উদাহরণ দিতে পারেন না। এক্সাম্পল যেটা কোরআনে আছে তার থেকে সরা যাবে না। কাউকে নাস্তিক বলা যাবে না, কাফের বলা যাবে না, এটা তার ব্যাপার। সে যদি স্বঘোষিত না হয়, যতখানি আমি জানি জায়েদ ভাই এখন পর্যন্ত স্বঘোষিত হয় নাস্তিক। না, আমি বলি যে এইটা কেউ বলতে পারবে না। একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে না বলবে যে সে নাস্তিক, সেটাই বললাম, উনি স্বঘোষিত না এবং হলে কেউ এরকম বলে থাকে যে শিরক করলে সে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে। শিরক করছে কি করে নাই সেটা দেখার দায়িত্ব কিন্তু এই পৃথিবীতে কাউরে দেওয়া হয় না। তার জন্য এটাও বললাম। কথা বলি, তাহলে আপনি একটা পার্টিকে বলতে পারেন না ধর্ম ব্যবসা বা ধর্মের ঠিকাদার, এটা তো অপমানজনক না। না, ধর্মের ব্যবসা বা ধর্মের ঠিকাদার আমি বলতে চাই না। ঠিকাদার এটা ডক্টর জাহেদ বলবেন এটার কথা, কিন্তু আমি যেটা বলতে চাই, আমি জামাত ইসলামী নিয়ে কথা বললে আপনি আমার ইসলাম নিয়ে প্রশ্ন তুলবেন, এটা কিন্তু আমার ট্রিগার করবে। বিকজ আপনি জামাত ইসলামী নিয়ে প্রশ্ন করবেন, আপনি কোনো এরকম কেউ আপনি দাবি করতে পারেন না যে আপনি আসলে সহি ইসলাম, আপনি একমাত্র ইসলাম, আপনি শুধু প্রেরিত ইসলাম, এটা আপনি কইতেই পারেন না। এটা আপনি পারেন না, আপনার সাথে সম্পূর্ণ একমত। আমার ভুল হলে আপনি দেখায় দিবেন, এটাই হচ্ছে আমাদের মুসলমানদের কাজ, একজন আরেকজনকে দেখায় দাও, সেটাই আমরা করতেছি। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, আমি একটু মেজর মাহমুদের কাছে একটু খালেদ, আসবো। না মেজর না 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 খালেদ খালেদ না খালেদ ভাই, আমাকে একটু সময় দিতে হবে, আমাকে চলে যেতে হবে, আমি 5 মিনিট আর সময় আছে সর্বোচ্চ, আমি একটু বলে যাই, তারপর আপনি ওনাদেরকে সাথে একটু বলুন প্লিজ। আচ্ছা, আমার তাহলে 5 আপনি মিনিট সময়। তাহলে আপনি 2-3 মিনিটে বলেন। যে আমি একটু দ্রুত বলে যাই। সেটা হচ্ছে, মানে ঠিকাদার শব্দটা ভাইয়ের কাছে অফেন্সিভ লেগেছে, আমি এটা প্রত্যাহার করছি। আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি, যেটা আপনি বললেন, মানে ইসলাম বলতে আমাদের মানে এই ভূমিতেই এত রকম ইন্টারপ্রিটেশন আছে, এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করছেন, সমালোচনা করছেন না, এক পক্ষ আরেক পক্ষকে বলছেন ঈমান থাকবে না। তো যদি সেটা হয়ে থাকে, এবং যারা বলছেন তারাও খুবই বড় ইসলামী পণ্ডিত, আমি এই জন্য বলছি, জামাত যদি বলে আমি একমাত্র ইসলামের ধারক ও বাহক, আমি সেই প্রসঙ্গে বলেছি যে এটা ওনাদের একমাত্র ঠিকাদারি না। জামাত বলেওনি কোনোদিন আজ পর্যন্ত। না 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 না, বলেওনি আপনি একটু ভাই। আগে বলছেন না, আপনি একটু আগে বলছেন যে ইসলাম আপনারা কায়েম করছেন, আপনারাই বলছেন কায়েম সেটা করতে হয় না। আচ্ছা, চাই, যাই হোক, আচ্ছা আমি যাদের আসি। শুনতে হবে আচ্ছা, পুরাটা। জি আচ্ছা ঠিক আছে, আমি এবার পরে ওই যে প্রশ্ন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আসলে মূলত এই জবাবটা দিতে চেয়েছি। আমার ফ্রেমে আমার মতো করে জামাতকে রাজনীতি করতে হবে না আসলে। কেন? নো ওয়ে, আমি একবারও চাই নাই। ভারতে বিজেপির মতো দল নির্বাচিত হয়েছে, ক্ষমতায় গেছে, কোনো একদিন এই দেশের জনগণ যদি তাদেরকে ভোট দেয়, খেয়াল করবেন আমি শিবিরকে কনগ্রাচুলেট করেছি, আমি শিবিরের থ্যাংক ইউ। বিরুদ্ধে অবস্থান প্রকাশ্যভাবে নিয়েছি এবং তাদের জেতার পর কনগ্রাচুলেট করেছি তাদেরকে। কোনো একদিন জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় ফেয়ার গেম, ফেয়ার নির্বাচনের মাধ্যমে হয়, তারা যাবেন। কিন্তু যেটা জরুরি, আমার ফ্রেমের রাজনীতি না, ওনারা ওনাদের ফ্রেমের রাজনীতি করুক, বাট আমার এই রাইট আছে আমি তার রাজনীতিকে ক্রিটিক করার, তার রাজনীতিকে খারিজ করার, এবং জনগণকে আহ্বান জানানোর যে কোনো রকম কোনো ওদের কাছে যেও না, ওদেরকে ভোট দিও না, এই কারণে দিও না। আবার যদি তারা ক্ষমতায় আসেন, কোনো একদিন যদি ক্ষমতায় আসেন, সেই রাষ্ট্রে আমি পূর্ণ অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই, এবং পূর্ণ অধিকার নিয়ে আবারও তাদেরকে ক্রিটিক করতে চাই যে জামাতকে ক্ষমতা থেকে সরাতে হবে, তাহলে এই ক্ষতি হবে। দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললি, মানে হচ্ছে এটা এইরকম। ঠিক আবার যোগ করি, কিন্তু এই শিবির এবং জামায়াতের- কিন্তু ডক্টর জাহেদ, আমি জি। দুইটা জিনিস আসলে পরিষ্কার করতে চাই। আমিও আসলে শিবির ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নে নিরঙ্কুশ জয়লাভ করেছে, সেজন্য আমি শিবিরকে খুবই ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই, এবং আমি খুবই হাততালিও দিতে চাই। কিন্তু আপনার কাছে প্রশ্ন, এই ব্যাপারটা আমি আপনাকেও ধন্যবাদ দিতে চাই যে আপনি এত খোলাখুলি, এত বিরোধিতা করে আপনি এটা করছেন। কিন্তু আমার কাছে কি মনে হয় না, ইসলাম যে উদার নৈতিকতার কথা বলে, যেই জানালাটা দেখানোর কথা বলে, সেই জানালাটা দেখতে আপনি মিস করতেছেন, ওয়ানলি বিকজ আপনি ইসলামকে দেখতেছেন পশ্চিমের চশমা বা দূরবীন দিয়ে। না 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 খালেদ খালেদ, এটা যদি আমি শুধু ইসলাম দেখতাম, না না একটু খেয়াল করেন, না হ্যাঁ। ভুল হচ্ছে। হ্যাঁ। আমি যদি শুধু ইসলামকে এভাবে দেখতাম তাহলে প্রবলেম ছিল। আমি হিন্দুত্ববাদকে এভাবে দেখি, আমি কোন রেশিয়াল সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি, আমি আমার বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যে কলম, আমি রুয়ান্ডার এক্সাম্পল দিয়েছিলাম। মানে রুয়ান্ডাতে যখন জেনোসাইড হয়েছে, তখন বলা হয়েছিল যে তুমি মানুষের নাকের দিকে তাকাবা না। মানে ওখানে কালো দুইটা গ্রুপই, হুটু টুটসি দুইটাই কালো, দুইটাই খ্রিস্টান, দুইটাই একই ধারার খ্রিস্টানিটি, দুজনের মধ্যেই আছে, খালি একজনের স্ট্রাকচার একটু শর্ট, আরেকজন একটু, যেমন এখন জার্মানরা ওই দেশ ছাড়ার আগে শিখায় আসছিল টুটসিদের নাক মোটা, হুটুদের নাক চিকন, তোমরা ওদের চেয়ে বেটার। না, তো এখন ওই পোস্ট জেনোসাইড বলা হয়েছে যে তুমি ওইদিকে তাকাবা না। মানে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আইডেন্টিটি যেখানে যে ফর্মে আছে, আমি প্রত্যেকটা যেহেতু ডিনাউন্স করি, আমাকে আর ওই ইসলামোফোব বা পশ্চিমের লেন্সে ইসলাম দেখা এই আলাপটা করা যাবে না। আর আবারও বলছি, ইসলামের যে ইন্টারপ্রিটেশন, সেগুলো নিয়ে মারাত্মক সংঘাতময় পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। অদূর ভবিষ্যতে আসলে আমরা এগুলো দেখতে থাকবো। ধরুন হিজবুত তাহরীর, ও তো দাবি করে ও ইসলাম কায়েম করতে চায়, এবং ও বলছে এই নির্বাচন বা যা যা আছে এগুলো সব হারাম। ও বলছে ও এখানে হারাম ঘোষণা করে, সে বলছে সে এখন এখানে বিপ্লব করে দখল করবে। সো আমি এটাই বলার চেষ্টা করছি, যখনই আমরা আইডেন্টিটি আনি, তখন অল্টারনেটিভ অনেক ইন্টারপ্রিটেশন আসে যেগুলো সংঘাত তৈরি করে। এটা অনিবার্য। ডক্টর রহমান, এটা আমার কাছে শেষ প্রশ্ন। আপনার কাছে কি মনে হয় না ওটা জামাতে ইসলামী ইসলামিক দলগুলির সাথে অনেক স্ট্রাগল, অনেক ফাইট করতেছে, শুধুমাত্র অনেক কিছুর ক্ষেত্রে তারা অনেক পরিবর্তন আনতেছে, যে জন্য ইসলামিক দলরাও তাদেরকে মওদুদিপন্থী বলতেছে? আমরা মানে যেটা হচ্ছে বাম গণতান্ত্রিক ভাষায় যাদেরকে বলা হয় শোধনপন্থী, জামাত ইসলামী কিন্তু অনেক বেশি মানে 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 কি বলে, আধুনিকায়নের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করতেছে। এইটা কি আপনার চোখে পড়ে না?
ডক্টর আমার রহমান। আমার আবারও বলি, আমি আবারও বলছি, সেটা হলো ওনারা কি কি করছেন না করছেন আধুনিক, কারণ আজকে আমার আর সময় নেই। যারা ইসলামের কথাই ব্যবহার করলাম, এইসব নানান রকম ডিবেট আসবে, নানান রকম আলোচনা আসবে, আমি ওগুলোতে এখন আর ঢুকতে চাচ্ছি না। আমার বটম লাইনটা আমি আসলে বুঝিয়ে গেছি, তাদের রাজনীতি তারা করবেন। আরেকটা কথা একটু বলি ভাই, ইরানের কথা বলছেন, আমি জানি না ওনাদের এটাও আমি বলেছি যে তাদেরকে এগুলো ক্লিয়ার করতে হবে। তারা যদি ক্ষমতায় যান, ইসলামী শারিয়া কায়েম করে, নির্বাচন কেমন হবে? ইরানে যে কেউ চাইলে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না, ওখানে গার্ডিয়ান কাউন্সিল যাকে যাকে ছাড় দেয় সে নির্বাচন করতে পারে। সো নির্বাচনও সেরকম ওনারা মডেল মনে করেন কিনা, এগুলো আস্তে আস্তে জাতির সামনে ক্লিয়ার করতে হবে। ওনারা আগামীতে তো ক্ষমতায় চলে যেতে পারেন বলে মনে করছেন, সো তাদের শারিয়াটা কেমন? এই যে আপনি জিজ্ঞেস করেন কোনো আইন পাস হলো কিনা, ব্যাংক কোম্পানি ইটসেলফ একদম ইসলাম বিরোধী আইন, তাই না? ওখানে ফিক্সড সুদের কথাবার্তা আছে। তো ওনাদের এগুলো একটু ক্লিয়ার করুক, কারণ তারা ক্ষমতায় আসতে পারেন, অনেকেই মনে করেন, তাদের অনেকেরই আমি খুব কনফিডেন্স দেখি। এগুলো একটু ক্লিয়ার করে যাক। নির্বাচন দেবেন কিনা, নির্বাচনটা কেমন হবে, ইরান যদি মডেল হয় তাহলে ইরানের মতো নির্বাচন হবে কিনা, এগুলো আমাদের জানা দরকার আছে। তো আমি থ্যাংক ইউ, আমি শেষ করছি। আমার আরেকটা ডক্টর শোতে জাহিদ, যেতে আপনাকে হবে। ধন্যবাদ। আপনি আসলে আপনার আরেকটা জি। অনুষ্ঠান আছে, সেখানে আপনাকে যেতে হবে। আমি আধুনিকায়ন প্রসঙ্গে মাত্র দর্শকদের কাছ থেকে নিয়ে দুটি প্রশ্ন শুধু যোগ করতে চাই। কয়েকদিন আগে আমরা দেখেছি ইয়ামিনের একটা মূর্তি বানানো হয়েছে, সেই মূর্তির ক্ষেত্রে জামাত ইসলামীর আসলে অবস্থান কি? 2 নাম্বার হচ্ছে যে এই যে ইসলামী কয়েকদিন আগে আমরা একটা ইসলামী জলসা নিয়ে, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী নিয়ে, আসলে ঈদে মিলাদুন্নবী কি করে করা হবে না, সেইটা নিয়েও আসলে জামাত ইসলামী কোন অবস্থান নেবে, পীরবাদ, তারপরে হচ্ছে সুফিবাদ, এগুলি নিয়ে আসলে কি বলবে, বাংলাদেশে আটরশি রয়েছে, দেওয়ানবাগি রয়েছে, চরমনায় রয়েছে, তাদের ব্যাপারে কি করবে, সেগুলির ব্যাপারেও নিশ্চয়ই আপনার একটা ভাবনা আছে। আমরা বেরিসা শাহরুখ কবির আপনার কাছ থেকে ভাবনা শুনবো। তার আগে আমরা একটু মেজর মাহমুদের কাছে যাই। জনাব মেজর মাহমুদ, আমি যে কথাটি আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনারা যে বিষয়গুলি সংবাদ সম্মেলনে বলেছেন, আপনি কি মনে করেন যে এইটা হইতে পারে যে কেউ কেউ এরকমও বলতেছেন, যেহেতু এনসিপি সরাসরি একটা আর্মির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমনও হইতে পারে যে ডাকসু ইলেকশনে এনসিপিকে একদম 3rd 4th 5th একদম শূন্য করে দেওয়ার ক্ষেত্রে আর্মি বা গোয়েন্দা বাহিনী বা যারা পুলিশ, যারা আপনার সহকর্মী সহযোদ্ধারা আছেন, তারা একটা ভূমিকা রাখতে পারেন? এটা কি হইতে পারে, জনাব মেজর মাহমুদ? আচ্ছা খালেদ ভাই, আমি প্রথমে আপনি ওই যে লাস্টে জিজ্ঞেস করেছিলেন না যে আসলে এটাকে ডাকসুর ইলেকশনকে কেন্দ্র করে কি আসলে হ্যাঁ, তিনি কেন রাইট হঠাৎ রাইট করে কেন রাইট। আসলে করলাম। আমি হচ্ছে আপনার 7 তারিখ মানে হচ্ছে রবিবারে, আমি কিন্তু ফর্মালি আমার যাকে জানানো প্রয়োজন, আমার চ্যানেল অনুযায়ী তাকে কিন্তু আমি সরাসরি জানিয়েছি লিখিতভাবে যে আমি রিজাইন করছি, ডিসাইডেড টু রিজাইন। সো তার মানে এটা নালেন ভয়েড। ওকে ভাই, ওকে উই এগ্রি অন দিস, রাইট? ওকে। অলরাইট, because I have the proof. If anyone challenges, then I have the proof to show. So no issues. এখন আসেন হচ্ছে নেক্সট যে ইলেকশন ইস্যুটা আসছে, আপনার ডাকসু নিয়ে কিন্তু প্রথম থেকে আমি আপনাকে এই জিনিসটা একটু বলি। দেখেন, যে কোনো ভাবেই হোক, এখন বর্তমান সিনারিওটা এরকম হয়েছে খালেদ ভাই, যে কোনো ভাবেই হোক, আমি চাই, আমি মনের প্রাণে চাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মনের প্রাণে চাই, আমি যেই দলে আমি আমার জীবনের প্রথম রাজনীতি শুরু করেছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা অত্যন্ত ভালো করবে। কারণ এখানে অনেক মেধাবী আছে, যারা এখানে নাহিদের মতো লিডারশিপ কোয়ালিটির মানুষ আছে, যারা ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশন নিতে পারে। কিন্তু আমি চাই না তারা এরকম ভাবে ডিরেক্ট হয়ে যাক, অথবা কোনো গোষ্ঠী অথবা ব্যক্তির মাধ্যমে তারা এমন কোনো কিছু করুক যাতে করে তাদেরকে ডিরেল করে ফেলা হয় এবং সেটার একটা সরাসরি ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে পড়ে। আপনি আমি খুব নতুন রাজনৈতিক সংস্কারের পরে অথবা নতুন রাজনৈতিক কোন একটা গোষ্ঠীতে আমি জয়েন করছি বলে আমার মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি আসলে দেখেছি, আমি দুঃখিত হয়েছি যে এখানে আসলে অনেক পেরিফেরাল ইস্যু বা বাইরে থেকে অনেক ধরনের ইন্ধন আসে। এটা একটু স্পষ্টভাবে আমি বলবো। কারণ আপনি যে কথাটা বললেন যে আসলে ডাকসু নির্বাচনে আসলে সেনাবাহিনী অথবা গোয়েন্দা বিভাগ বা যারা আছে তাদের সরাসরি কোনো ইন্ধন ছিল কিনা, তো সেই ক্ষেত্রে তো আমরা এই প্রশ্নটা বলতে পারি আসলে তাহলে সাদিক কায়েম সহ বাকি যে প্যানেলটা আছে, তাহলে কি আর্মি কি চেয়েছে যে আসলে ওই প্যানেলটাই জিতুক, ওইখানে অন্য কোনো প্যানেল না জিতুক? এটা চাওয়ার কি কোনো আসলে সুযোগ আছে? না, কিন্তু মেজর মাহমুদ, আপনার আপনি যদি একটু ধীরে ধীরে বলেন, কারণ আপনার যোগাযোগটার মধ্যে একটু ইকো বা একটু এরকম হইতেছে, কারণ আপনাকে আমরা আলাদাভাবে যুক্ত করেছি কোনো প্রডিউসার ছাড়া। একটু যদি আস্তে আস্তে বলেন, আপনি কি এইটা মনে করেন কি না যে এনসিপির প্রধান শত্রু এখন পরিণত হয়েছে, বা মানে যেটাকে আমরা মিলিটারি বা আর্মি বলি, তারা আসলে মানে কারণ যাই থাকুক, তারা আসলে এক ধরনের নিজেদেরকে পক্ষ প্রতিপক্ষ হিসাবে দেখতেছে এই নতুন জন্ম নেওয়া রাজনৈতিক দলটার? আমি আপনার প্রশ্নের প্রথম ভাগের সাথে একমত এবং দ্বিতীয় ভাগের সাথে একমত না। যে কারণের জন্য কিন্তু আমরা হচ্ছে 2 জন মিলিটারি অফিসার রিজাইন করেছি। আমার দল এনসিপি, আমার সাবেক দল, বর্তমান সাবেক দল এনসিপি ভাবছে হচ্ছে আর্মি তাদের প্রতিপক্ষ, কিন্তু আর্মি সেটা কিন্তু ভাবছে না। বিকজ আমরা তো এখানে 10 বছর চাকরি করে এসেছি, পোস্টমেট আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, তাদের কিন্তু আমাদের 5 আগস্টের পরবর্তী সময়ে যে ইস্যুটা ছিল, যেরকম মানসিকতা ছিল,
পরবর্তীতে কিন্তু এই সময়ের কথা যদি আমরা বলি, এই মানসিকতাটা নাই, এবং এই মানসিকতাটা বিখ্যাত দেওয়ার পিছনে কিন্তু এনসিপির যার সাথে কোনো কয়েকজন শীর্ষস্থানীয় নেতার যে বক্তব্যগুলো ছিল সেগুলোর জন্য হয়েছে। এখন এই জিনিসগুলো কখন এসেছে আমি আপনাকে একটু লিঙ্ক দিব, আমি আপনাকে আজকে ইচ্ছা করে দিব। 19 জুলাই কিন্তু হচ্ছে সেনাপ্রধান, আমি এটা অন রেকর্ড বলছি বিকজ আমি এটা শুনেছি, খুব নির্ভরযোগ্য তথ্য থেকে আমি শুনেছি, আমাদের যেহেতু ওখানে আমাদের কোর্সমেট প্লাস সিনিয়র জুনিয়র আছে। 19 জুলাই 2024 সালে কিন্তু যখন ফরমেশন কমান্ডার্স কনফারেন্স হয়, তখন সেনাপ্রধান প্রথম বলেছিলেন যে ওনারা আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ছাত্র, আমরা আমরা আমাদের সমাজের অংশ, আমরা তাদের উপরে কিন্তু গুলি চালাবো না, বা তোমরা কিন্তু এরকম ভাবে গুলি চালিও না। এই অর্ডারটা কিন্তু 19 জুলাই দিয়েছিল, আমি আপনাকে আজকে অন রেকর্ড এই কথাটা বললাম। তার মানে হচ্ছে 3 আগস্ট যেটা এসেছিল এটা পরের রেসিপ্রোকেশন, অর্থাৎ তার পূর্বের রাতে যখন শেখ হাসিনা বলেছিল যে আর্মি কেন গুলি করছে না, আপনি বুঝেন আর্মি কেন গুলি করছে না, তার মানে হচ্ছে আর্মি আগে গুলি করে নাই। 2-3টা অতি উৎসাহী ঘটনা হয়েছে, 100% শিওর, 100% হয়েছে, এবং সেটার বিচার যদি প্রপারলি না হয় সেটা আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে কেন প্রপারলি হচ্ছে না। কিন্তু এটা স্টার্টিংটা কিন্তু 19 জুলাই, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। এখন আপনি বলতে পারেন আপনি দায়িত্ব নেন কে, আমি যতটুকু জানি এক্স সার্ভিসম্যান হিসেবে অথবা মানুষের যারা না, অধিকার কিন্তু আছে বলে আমি কিন্তু এটা বলছি। কিন্তু 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 সুতরাং কিন্তু মেজর মাহমুদ, এখানে দুইটা জিনিস আপনার যদি একটু পরিষ্কার করেন, যে আপনি এনসিপি নেতাদের যে সেনা সদস্যদের জন্য যে মানে একদম আপনাকে যদি আমি কোট করি, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন, আপনি এটাকে অবমাননাকর মন্তব্য বলছেন বটে, কিন্তু এর মধ্যে অসত্য কিনা সেটা তো আপনি পরিষ্কার করতেছেন না। এটা কি অসত্য? ওরা যেটা বলছে মানে সেটা কি এটা কি অবমাননাকর হইতে এটা তো পারে? এখন এটা তো আচ্ছা নতুন দেখেন, যুগের রাজনীতি, এটা আপনার অবমাননা লাগতেছে কারণ আপনার মনে হচ্ছে তাদের বয়স কম, তারা এটা কইতে পারে কি পারে না, কিন্তু না খালেদ অসত্য ভাই, কিনা এটাই সেটা তো তো আপনাকে নতুন, বলতে হবে। এটাই তো নতুন রাজনীতির অংশ, সংস্কৃতি হওয়া উচিত না খালেদ ভাই? হুম আমরা তো আপনাদের অনেক জুনিয়র, আমরা হুম আসলে যে আমাদের যারা আছি, আমরা এই বয়সী যারা আছি, আমরা তো হুম বলছিলাম যে আমরা নতুন সংস্কৃতির একটা রাজনীতি চাই, যেখানে যে আমার দুই ভাই যারা ছিলেন তারা দুজনকে, সরি আমাকে মাফ করে দিবেন শাহরিয়ার ভাই, দুজনকে ট্যাগিং করা নিয়ে ব্যস্ত ছিলেন। আমি খুব আন্তরিকভাবে দুঃখিত যে এই কথাটা আমাকে বলতে হচ্ছে। আমরা তো এই রাজনীতি চাই নাই ভাই। আমরা তো বলছি না যে হচ্ছে ধরেন কোন একটা ইস্যুতে বিএনপির কিছু একটা হলে বিএনপি কে ধরেন তুলোধনা করে ছেড়ে দিবে, ফাইন, এটা একটা রাজনীতির একটা অংশ, কিন্তু সেখানেও কিন্তু সম্মানের জায়গাটা থাকতে হবে। আমরা তাদেরকে আসলে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে তাদেরকে আহ, প্রতিপন্ন করতে চাচ্ছি কিনা সেই জিনিসটা থাকতে হবে। এটা কিন্তু আপনি সেই ডায়লগ প্রসেস গুলো, যে ডায়লগ গুলো আসছে সেটা যদি আপনি বিচার বিবেচনা করে দেখেন, সেটা ও আসলে আপনার প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে একটা লিঙ্ক দেখালাম ভাই, হুম আর্মির প্রতি বিদ্বেষটা কখন থেকে শুরু হলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন। স্টারলিংক যখন আসতো বাংলাদেশে, স্টারলিংক কোথায়? স্টারলিংক আমাদের দেশে জিওস্ট্যাটিক লোকেশন নিচ্ছে 450 কিলোমিটারে। সেই লোকেশনটা জায়গা কোথায় খালেদ ভাই? চিরহং। চিরহংয়ের যে চিরহংয়ের উপরে আছে স্টারলিংকের লোকেশন নিচ্ছে। হিউম্যানিটেরিয়ান করিডোর, একই সাথে সেই কথাটা কিন্তু চলে আসলো যে হিউম্যানিটেরিয়ান করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোরের ইস্যুটা একসাথে আসলো। আবার একই সাথে পরপর ভাবে কিন্তু ডিপি ওয়ার্ল্ডের এই পোর্ট ম্যানেজমেন্টের ইস্যুটা আসলো। তখন সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী থেকে জানানো হয়, সেনাপ্রধান নিজেই বলেছেন যে হচ্ছে আপনি বলতে পারেন যে আপনি কি বাহিনীর আসলে এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বলতেছেন। আমি আমার অ্যানালিসিস যেটা পেয়েছি আমি বলেছি, আমি স্টাডি থেকে বলছি, আমি আপনার এখানে আসার আগেও স্টাডিটা আমি করে রেখেছিলাম, আমার ওকে, 15 থেকে 20 মিনিট আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আপনি দেখেন, ভাই একটু বলি প্লিজ, শেভরনের যে গ্যাস উত্তোলন হবে, শেভরনের যে আসলে এরিয়া বাড়িয়ে দিয়েছে, এটা কি সাধারণ জনগণ জানে? এটা আমার দেশের ন্যাশনাল রিসোর্স, কিন্তু কেন করা হয়েছে? ডিপিওয়াল পোর্ট, ডিপিওয়াল এর পোর্ট, হিউম্যানিটেরিয়ান করিডোর, স্টার্লিং, এবং আমাদের 450 কিলোমিটার পর্যন্ত জিওস্ট্যাটিক লোকেশন, এবং শেভরনের আপনার গ্যাসের ক্ষেত্র বাড়ায় দেয়, সবকিছু আপনি একটু মিলায় দেখেন। এটার বিরুদ্ধে যখন হচ্ছে সেনাবাহিনী প্রধান সরাসরি বলেছেন যে এগুলো রাজনৈতিক সরকার আসলে পরে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেটের যে সরকার আসবে তারা এই ডিসিশনটা নেবে। এয়ারপোর্ট আচ্ছা, আমার মনে হয় যে শামীম মেজর মাহমুদ, আপনার কথা একটু আটকে গেছে। গরিব ছিলেন না, খাদিজা তো রাদিয়াল্লাহু আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এর আগে তো উনি কি হলেন? উনি তো যখন নবী না। করিম আচ্ছা, যাই হোক, সাল্লাল্লাহু আপনি আলাইহি আপনি আপনি কথা চালাবেন। মানে আমার কাছে আমার মনে হয় আমার কি, আমার কাছে মনে হয় যে যে বেশিরভাগ কথা মানুষ, বলার আপনি সময় ইতিহাস পড়ে মানে দেখেন, বেশিরভাগ মানুষই ছিল হচ্ছে গরিব আরব শ্রেণীর দেশে মানুষ। যে কয়জন বড়লোক ছিল, মুসলিম। আমি বলি সেই সময় আরব দেশে যে কয়জন বড়লোক ছিল, সেই বড়লোকদের মধ্যে স্পষ্ট ভাগ কুরাইশরা এতদিন পর্যন্ত দেশ শাসন করে আসছে, এতদিন পর্যন্ত করছে, তাদের কাছে গেছে অর্ধেক প্রপোর্শনেটলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে কিন্তু তার চেয়ে অনেক বেশি ধনী লোক, অনেক বেশি প্রপোর্শনেটলি। আচ্ছা,
কারণ উনার তো সহযোগী 313 জন থেকে 3000 জন 4000 জন মদিনায় হিজরত করার সময় যে লোক, সেগুলি প্রপোর্শনালি হইতেছে, কিন্তু ধনী লোকেরা, সবচেয়ে শক্তিশালী লোকেরা, সবচেয়ে আকর্ষণীয় লোকেরা ওনাকে যুক্ত করতেছেন অনেক অনেক বেশি পরিমাণে। চেক ইট ব্যাক। প্রথম দিকে তার ছিল না, আপনারা চেক ইট ব্যাক করেন, 4 জন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল সবচেয়ে ধনী, তিনি ছিলেন, এবং প্রথম দিকে যে 313 জনের মধ্যে দেখবেন যে বেশিরভাগই হচ্ছে গরিব ছিল। সেটা আমার পড়াশোনা যতখানি, আমার জ্ঞান যতখানি, তাতে মহিউদ্দিন ভাই এটা আমার ধারণা এটা ভুল না, আপনি একটু চেক করে নিন। সেকেন্ডলি যে কথাটা, বাংলাদেশ জামাত ইসলাম এমন কোন ইসলামের কথা বলতেছেন না যেটা কোরআন সুন্নাহর বাইরে, এবং কেউ সমালোচনা, আপনি একটু আগে বললেন 100টা, এই যে এতক্ষণ ধরে আমাদের জাহেদ ভাই বললেন, একটা কথা উনি বলতে পারলেন যে অমুকটা জামাত ইসলাম করছে যেটা কোরআন সুন্নাহর বাইরে, বলতে পারেন না। সব সময় ঘুরে ফিরে একটা কথা, আমরা স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী এই ত্যাগের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আমি বলতে পারি কোরআন সুন্নাহর বাইরে, কোরআন সুন্নাহর মধ্যে মুনাফিকের জায়গা নাই, মিথ্যা কথার জায়গা নাই, মিথ্যা কথা বলছে প্রচুর জামাত ইসলামী ঘোষণা দিয়া। আমি দেখাইতে পারি নারী নেতৃত্ব হারাম বলে সেই ক্যাবিনেটে গিয়ে বসছে, সেইটার মধ্যে থেকে জায়গাতে গিয়ে বলছে প্রচুর পরিমাণে বার। ভারতকে এত গালাগালি করে জামাতের নেতা, সর্বোচ্চ নেতা থাকা অবস্থায় তার ছেলে ইন্ডিয়াতে গিয়ে পড়াশোনা করছে, মানে এই জায়গায় এই বক্তৃতা দিচ্ছে, এই জায়গায় আরেকটা করতেছে, যেই জায়গায় যখন যেটা দরকার হতেছে তখন সেটা করছে। আওয়ামী লীগের সাথে এক ধরনের প্যাক্ট করছে বিএনপিকে হটানোর জন্য, বিএনপির সাথে প্যাক্ট করছে, তারপরে আবার বিএনপি থেকে আলাদা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পর্যায়ে মিথ্যাচারের আশ্রয় নিছে। এটা হচ্ছে জ্ঞানের লিমিটেশন। হৃদয় বিদায় সন্ধি যখন নবী সাল্লাল্লাহু করেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওখানে প্রচন্ড বিরক্ত হয়ে গেছিলেন। সবকিছু লজিক দিয়ে আপনি বিচার করতে পারবেন, কারণ পৃথিবীতে অ্যাবসলিউট মিথ্যা বা অ্যাবসলিউট সত্যি বলে কিছু নাই, এটা পার্সপেক্টিভের ব্যাপার। আমার কাছে কিন্তু মনে হয় এটা পার্সপেক্টিভের ব্যাপার। আমি জনাব শাহরিয়ার কবির, আমি কিন্তু আপনাকে পার্সোনালি বলতেছি না, আপনি যখন বলেন আই ডু আন্ডারস্ট্যান্ড, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু কোরআন এবং সুন্নাহ, জামাত ইসলাম তো একটা নায়েব, বা যে কেউ যদি মিথ্যা, সেটা তার ব্যক্তিগত। একটু আগে আপনি বলছেন না, হিসাব তাকে দিতে হবে। ইসলাম কায়েম করার দায়িত্ব আমাদের সবার। জামাত ইসলামের যারা নেত্রী তাদের না, সবার মিলেই আমাদের ইসলাম কায়েম করার কথা, এটাই আমাদের ইমানের অংশ। এখানে ওইভাবে পার্টিকুলারলি একটা লোক মিথ্যাটা বলছে তার জন্য জামাত ইসলামই খারাপ, এটা কি বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটু শেষ করি ভাই, আপনি যদি আর 1 মিনিটের মধ্যে শেষ করেন, আমরা অনুষ্ঠানটা শেষ করি একদম শেষ পর্যায়ে। আপনি যদি এখন বলেন যে আপনার কথা কিন্তু পরিষ্কার, আপনি খুব সুন্দর করে গুছায় বলছেন, যেহেতু আমরা একটা ফরওয়ার্ড লুকিং দেশ চাই, একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা চাই। সত্যি কথা বলতে যে যেই রাজনৈতিক দলগুলি বাংলাদেশ স্বাধীন শাসন করছে এই পর্যন্ত, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের বিভিন্ন রকম কারণে দুর্নীতি এবং নানা কারণে এগুলো আমরা চোখে দেখছি। আমরা কি এই বিশ্বাস রাখতে পারবো যে জামাত ইসলামী এগুলি করবে না? কারণ জামাতে ইসলামীও আমি দেখেছি যে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য এরকম অনেক কিছু করছে যেটা তাদের আদর্শের সঙ্গে যায় না। এই প্রসঙ্গে যদি আপনি একটু 2 মিনিটে বলেন। আমার 1 মিনিটে উদাহরণ হচ্ছে, এক্সাম্পল ইজ বেটার দ্যান এভরিথিং। আমাদের 2 জন মন্ত্রী ছিল বেগম খালেদা জিয়ার শাসন আমলে, ওই 2 জনের বিরুদ্ধে দুর্নীতি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কিন্তু পাওয়া যায় না। সেটা আপনি বলতেছেন, সেটা আপনি বলতেছেন না, আমি না। এন্টি করাপশন কমিশনও পায়নি, শেখ হাসিনা তার 15 বছরেও চেষ্টা করে পারেনি ওটা। দ্বিতীয় যে কথাটা বলি, যে ইসলামী ছাত্র শিবিরকে বারবার জিজ্ঞাসা করা তো ওদের সোর্স অফ ইনকাম কি, এটা নিয়েও অনেক ইনকোয়ারি হয়েছে। কথা হচ্ছে যে রাষ্ট্রের টাকা তছরূপ না করার জন্য যদি কোনো একটা দল থেকে থাকে, আমি আমার এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর একটা টাকার হেরফের হবে না, এবং এদেশের দুর্নীতি চলতে দিতে পারে না। আর একটা, তিনি মুক্তিযুদ্ধের ধারক বাহক। অতএব আর ভারতের আধিপত্যবাদ মেনে নিয়েন না, জামাতে ইসলাম এটাকে মেনে নেয় না বলেই একটাই কথা তার বিরুদ্ধে, সেই যারা আচ্ছা, আমি শুধু একটা শেষ প্রশ্ন করতে চাই। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলি আপনার সাথে আমি একমত না হওয়ার কোনো উপায় নাই, কিন্তু আমি খালি একটা শেষ প্রশ্ন করতে চাই। ইসলামী ছাত্র শিবির বা শিবির নাম না দিয়ে যে প্যানেলটাতে আসলে শিবিরের নেতা নেত্রীরা নিরঙ্কুশ বিজয় পেয়েছে, অনেকেই বলতেছেন যে এখানে অনেকগুলি টাকা খরচ করা হয়েছে। এটা কি আসলে কোনো একটা শ্বেতপত্র বা কোনো একটা হিসাব আছে? আপনি কি মনে করেন যে এখানে টাকা খরচ করা হয়েছে, বা মুখে যা বলা হয়েছে তাই টাকা খরচ করা হয়েছে? না, আপনাকে প্রতিটা যে ইলেকশনের জন্য যে টাকা খরচ হবে তার পায়ে পায়ে হিসাব সংগঠনকে দিতে হয়। ইসলামিক ছাত্র শিবির এই মানে আমার কাছে মনে হয় যে এই কথা মানে এখন আর অস্বীকার করার কোনো উপায় নাই যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা শিবিরের
যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথার মধ্যে আস্থা রেখেছেন, তাদেরকে অনেকদিন ধরে তারা চেনেন এবং তাদেরকে তারা ভোট দিয়েছেন। এইটাতে এখন ষড়যন্ত্রের কথা বলে বা অন্য কথা বলে আসলে কোনো লাভ নাই। এইটা তারা তাদেরকে চিনে জেনে মেনেই তাদেরকে নেতা নির্বাচিত করেছেন। আমরা এখন দেখতে চাই যে তারা আসলে কেমন নেতৃত্ব দেন, এবং তাদেরকে আমি শুভেচ্ছাও জানাতে চাই আবারও। কিন্তু জনাব শাহরিয়ার কবির, আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি একদম শেষ প্রসঙ্গে Thank you. মেজর মাহমুদের কাছে আসতে চাই। যেন মেজর মাহমুদ, এই কথা বলেও আমি বলতে চাই, আর্মি কি এইখানে একটা রোল প্লে করতেছে এনসিপিকে আন্ডারমাইন করার জন্য? এই আলোচনার মধ্যে আমরা ছিলাম যে আর্মি একটা রোল প্লে করতেছে কিনা, যাতে এনসিপিকে খুব আচ্ছা, ছোট দেখা খালেদ যায়, ভাই, দুর্বল দেখা যায়। খালেদ ভাই, জি, খালেদ ভাই, আমি বাংলাদেশের অলমোস্ট যারা রাজনৈতিকভাবে সচেতন সবাই জানে হচ্ছে 5 আগস্টের পরে সেনাপ্রধানের বাসায় যদি কারো কোনো অ্যাক্সেস থেকে থাকতো, ওনার জেনারেলস যারা আছে তারা যারা হচ্ছে ধরেন 5 মিনিটের আগে যে মানে সেনা ভবনে যদি যেতে হয় 5 মিনিট আগে যেতে পারে ইউজুয়ালি। এর আগে পর্যন্ত নিরাপত্তা যারা আছে তারা আসলে এটা রেসপেক্টফুলি এলাও করেন। সেই জায়গায় কিন্তু আমাদের এই দুই ভাই যে 1 ঘন্টা আগেও বসে থাকতেন ওনার বাসায়, ঠিক আছে? তার মানে 5 আগস্টের পরে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তাদের, মানে ওনার সাথে যে পরামর্শ করতেন বা কথা বলতেন, এত সুন্দর একটা সম্পর্ক থাকা যখন ছিল, সেই সম্পর্কটা আসলে কিভাবে নষ্ট হলো সেটা আমরা সবাই জানি, পার্সপেক্টিভও জানি, কথাটা কতটুকু যুক্তিযুক্ত সেটাও জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে আবার যদি আপনি মনে করেন যে হচ্ছে সেনাবাহিনী এনসিপি কে ডাউন করবে কিনা, আমার মনে হয় না সেনাবাহিনীর আসলে একটা গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটা দলকে তারা কখনো ডাউন করবে। বরঞ্চ যখন ডিজিএফআই কে ডিজিএফআই কে নিয়ে ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছিল, না আমি কোট আনকোট বলছি বিকজ আমি কারো তো আসলে দালালি করার জন্য তো এই কথাগুলো বলছি না, হ্যাঁ। ডিজিএফ এর আপনার পলিটিক্স উইং যিনি দেখেন, উনি আমাকে এটাও বলেছেন, মাহমুদ তোমার পার্টির মেম্বার যারা আছে তাদের মিসকনসেপশন আছে, এমনও হতে পারে যে তুমি দেখো এটা কিছু এটা নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি যে তাদেরকে আমাদের এখানে আপনি আসলে কি এরকম একটা আপনি কি এরকম একটা ডিজিএফআই চান যিনি, আপনি একটা পলিটিক্যাল পার্টির নেতা, আপনাকে ফোন করে আপনার পার্টির উদ্দেশ্য কি হবে, আদর্শ কি হবে সেটা নিয়ে কথা বলবেন? এটা আপনি চান? না না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না তাদের। আমি Then আমি why বলছি did you আপনাকে, entertain? প্রশ্নই আসে না। Why did you DJI কেন entertain? আমার পার্টির Why আদর্শ did you entertain নির্ধারণ করবে? a random This is not DJI? entertaining, ভাই। This is Then- not entertaining. This is What they are what? saying is submissively তারা বলেছিল যদি এরকম ভুল ধারণা থাকে আমরা আসলে দরকার পড়লে তাদের জন্য একটা এরকম ভিজিট প্লাস কোনো কিছু একটা করতে পারি কিনা। এক্স কলিগ হিসেবে আপনার সাংবাদিক আরেকজন ভাই যে জুনিয়র আছে বা আপনার সিনিয়র আছে, আপনি যে কোনো কিছুতে একটা কিন্তু অফ দ্য রেকর্ড আপনি পরামর্শ করতেই পারেন। আমি আপনাকে যেটা বলছি যে তাদের ভিতর থেকে এই সাবমিশনটা ছিল, কিন্তু আমরা যেটা করেছি পার্টি হিসেবে, আমরা কিন্তু সবাই না, আপনি জনমত নিতে পারেন, পার্টির ভিতরে অন্যান্য সেন্ট্রাল লিডার যারা আছে তারা অনেকেই কিন্তু এটা নিয়ে বিরক্ত ছিল যে হচ্ছে আমরা পার্টি করতে এসে বাহিনীর এগেনস্টে সরাসরি কেন কথা বলছি, কারণ এটা অ্যাক্টিভিজম না, এটা পলিটিক্স। বাহিনী যদি একটা দেশের স্টেট অর্গানাইজেশন হয়ে থাকে তাদেরকে নিয়েও আমাদের রাজনৈতিক ভাবনার মধ্যেও তাদেরকে রাখতে হবে। আমরা যদি নতুন রাজনৈতিক সংস্কারের কথাই বলে থাকি, তাদের কথা বলা উচিত ছিল মার্ক 1 আলফা 2 নিয়ে, আপনার কি বলে এটাকে আর্মাতা নিয়ে কথা বলা দরকার ছিল। ভালো ভালো যে আমাদের কি বলে ট্যাঙ্ক গুলা যেগুলো আছে, ইনফেন্ট্রি ভেহিকল পুমা নিয়ে কথা বলবে, তারা স্কাইমার্ক নিয়ে তারা কথা এটা বলবে, জানবে কিভাবে? তারা এটা জানবে কিভাবে? ভাই দ্যাটস হোয়াট আই এম কামিং। থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোশ্চেন ভাই। আমার এই পার্টির মধ্যে যে বলয়টা হয়ে গেছিল, নিজস্ব বলয়ের বাইরে কাউকে কোনো কিছু এম্পাওয়ার করা হচ্ছিল না। বাকি যে একটা নির্দিষ্ট বলয় অর্থাৎ চেনা এবং পরিচিত মুখের বাইরে বাকি যারা আছে যাদেরকে দিয়ে কাজ করানো যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে এমপ্লয় করা যাবে, আমি এই জন্য বলছি যে আমার সদ্য সাবেক পার্টি যেন এই জিনিসটা কনসিডারেশনে নিয়ে তারা যেন এটাকে আসলে ইউজ করে। তাদের এখানে হার্ভার্ড থেকে আসা আপনার কাছে কি মনে মানুষ হচ্ছে আছে, না টেক মেজর এন্টারপ্রেনার মাহমুদ, আছে। আপনি একজন ব্রিলিয়ান্ট অফিসার, আপনার কি মনে হচ্ছে না যে আপনার পার্সোনাল গ্রিভান্স থেকে আপনি আসলে সদ্য সাবেক হওয়া দলটার বিরুদ্ধে যত কথা বলতেছেন সেটা শুধুমাত্র আপনার পার্সোনাল, আমি কি বলবো, আপনার এক ধরনের গ্রাজ রয়ে গেছে আসলে নেতৃত্বের প্রতি, কোনো কিছু একটা আপনি আশা করছিলেন সেটা আপনি পান নাই, এরকম আপনার মনে হচ্ছে না? না 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 ভাই, আমি তো তাদের কাছে তো নমিনেশনও চাই নাই। ধরেন আমরা তো তলে তলে শুনছি যে হচ্ছে নমিনেশনের কথাবার্তা হচ্ছে বা কোনো কিছু, বাট সেটাও তো চাই নাই। বা আমি তাদের কাছে চাইও নাই যে ভাই আমাকে একটা ব্যবসা দেন, ব্যবসা করে খাই। আমি আমার ভাই চাকরি করি, বেসরকারি চাকরি করি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে কাজ করেছি। সেটা দিয়ে আমি আপনাকে এখানে বলে দিচ্ছি, গাজীপুর 3 আমার আসনে আমি কাজ করেছি, সেখানে আমি কতটুকু মানুষের কাছে গিয়েছি, উঠান বৈঠক করেছি, বিভিন্ন গণসংযোগ করেছি, সেটা আমার এলাকার মানুষজন, আমি সেখানে দেখেছি তারা কিন্তু আসলে আমাকে মাফ করবেন বা এনসিপিও যেন আমাকে মাফ করে দেয়, সেখানে নতুন সংবিধান কিন্তু আমার গ্রামের রহিমউদ্দিন চাচা বুঝে না, সে কিন্তু বুঝে হচ্ছে ভাত এবং কাপড়ের নিরাপত্তা। আপনি একটা জিনিস আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, আপনি যদি একটু 1 মিনিটে শেষ করতেন ভাই, একদম ঠিক 60 সেকেন্ড। অলরাইট, আমি 60 সেকেন্ডের মধ্যেই করবো। যে ধরেন আসলে জুলাই আন্দোলনের সময় আগস্টের 5 তারিখ যেহেতু যেই বাহিনী গুলি করে নাই বা 4 তারিখে যেই বাহিনী গুলি করে নাই,
গায়ে পড়ে আসলে সেই বাহিনীকে শত্রু বানানোর কোনো প্রয়োজন নাই। আমি তো এখন আর পার্টি করছি না, এই জন্য তাদেরকে আমি এটা সাজেস্ট করছি। বিকজ পার্টির 90% যারা আছে, 90% সেন্ট্রাল মেম্বারের চেয়ে আমি সিনিয়র, মানে বয়সের দিক দিয়ে তারা আমার থেকে অফকোর্স জ্ঞান আছে, কিন্তু এই ক্ষেত্রে বলছি আর কি, কারণ বাহিনীকে শত্রু বানায় আসলে রাজনীতি করে তো রাজনৈতিক মেরুকরণ করা হচ্ছে, এটা আবার নতুন ভাবে। হ্যাঁ, সেটা তো আপনি এটাও কিন্তু আসলে সেটা তো আপনি ধাঁচের 54 রাজনীতির বছরের সাথে অভিজ্ঞতা যায়। থেকে বলতেছেন যে বাংলাদেশে পলিটিক্স করতে হলে আর্মিরে জমা খরচ দিয়ে পলিটিক্স করতে হবে, কেউ নাই করতে চাইছে Yes. না, 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 এটা কেন করতে হবে? আর্মির ব্যাপারে গঠনমূলক করার সমালোচনা করতে হবে ভাই। কি করার সমালোচনা করতে হবে? কেন এখনো পর্যন্ত মার্ক আলফা 217 আমার ইনভেন্টরিতে নাই? না, সেই না, প্রশ্ন করতে হবে। interesting. কাকে করবেন আপনি? কাকে করবেন? প্রধানমন্ত্রীকে করবেন আপনি? ডিজিএফআই কে ইউজ করেছে? শেখ হাসিনা ইউজ করেছে। Right. কয়জন ইউজ করেছে ওই ডিজিএফআই? তাদের বিচার করতে হবে, সেই বিচারটা হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে ভাই। কিন্তু পুরো বাহিনীকে নিয়ে যখন একটা সাব লেফটেন্যান্ট থেকে শুরু করে একটা সৈনিক, সার্জেন্ট থেকে শুরু করে ওয়ারেন্ট অফিসার, দিনকে দিন সেই আপনার আগস্টের আগে আমার থেকে মনে হয় যে শুরু মেজর করে মাহমুদ আপনি এখনো একদম, পর্যন্ত যে বাইরে ডিউটি করছে, আমার মনে হয় যে সেটাকে মেজর মাহমুদ respect আমি করা আপনার সাথে হচ্ছে। একমত যে পুরো প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠানকে ধ্বংস করে আসলে কোনো কারোরই কোনো লাভ হয় না। প্রতিষ্ঠানের গঠনমূলক সমালোচনার কথা বলছেন, যেহেতু ব্যারিস্টার কবির ছিলেন আমাদের সঙ্গে, আপনি কি 30 সেকেন্ড এই প্রসঙ্গে কিছু বলবেন? যে আমরা আসলে বিচার বিভাগকে একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাইছিলাম। বিচার বিভাগকেও আসলে গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি, এর আগে বিএনপি শাসনামলে অনেকখানি ধ্বংস করা হয়েছে, আওয়ামী লীগের আমলে একদম মানে খুবই সাংঘাতিকভাবে ধ্বংস করা হয়েছে, এবং এই ধ্বংসের ফল হচ্ছে এখনো বিচার বিভাগ আসলে ঠিক তার মূর্তি নিয়ে মানে ভাবমূর্তি নিয়ে গড়ে উঠতে পারেনি। আর্মি নিয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন কিনা? আমাদের 30 সেকেন্ড সময় যদি নেন আপনি। এই 30 থেকে আমাদের জুডিশিয়ারি আজ পর্যন্ত সংস্কারের মধ্যে যতটুকু করা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য না। এখনো সেই জাজেরাই বসে আসেন, তারাই বিচার করতেছেন। যে আমাদের ভাই যেটা বলি, ইনস্টিটিউশন যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ একটা দেশ ভালো হতে পারে না। সে আর্মি ইনস্টিটিউশন হোক, এবং আপনি কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে যে ধ্বংস করে, পুরো ইনস্টিটিউশন বা ধ্বংস করে কোনোদিন দেশের ভালো হবে না, কিন্তু আমার ইনস্টিটিউশন সংস্কার করতে হবে। আমার এবং মনে এই হয় যে- সংস্কারটা যেমন জুডিশিয়ারিতে হয়নি, আর্মিতে তো তাও অনেকখানি হয়েছে বলে আমি আমার মনে হয় যে বিশ্বাস করি। ভাই, আমি জাস্ট 30 সেকেন্ড একটা কথা বলি আপনাকে। আপনি একটা কথা বলেছিলেন যে আসলে ব্যক্তিগত পর্যায় থেকে কোনো ধরনের গ্রাফ ছিল কিনা। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই যাতে আপনি ক্লিয়ার থাকেন, আপনার মাধ্যমে দর্শকরাও যেন ক্লিয়ার থাকে। আর্মির বিরুদ্ধে যখন এরকম কথাবার্তা বলা হয় এবং এটা রিপারকেশনে যখন আমি বলেছিলাম যে এটা কথা বলা উচিত নয়, ইভেন পার্টির ভিতরে বলা হয়েছিল জিরো মিলিটারি রিক্রুটমেন্ট, এই কথাটা ইউজ করার পরে যখন আমি এটা বলেছিলাম এটা ঠিক না, সেই ঠিক তখনই আমার এলাকার যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আমার কেন্দ্রীয় দুইজন কিন্তু নেতা এসপি গাজীপুরকে ফোন দিয়ে বলেছে ওই মামলায় যেন যে কোনো ভাবেই হোক আমাকে আসামি করা হয়। এবং এর পরবর্তী সময় আবার আমার পরিবারের আরেক সদস্যকে নিয়ে এগুলো আমরা না বলি আপনার, এখানে। ক্ষতিকর কথাবার্তা বলা হয়েছে। সুতরাং আমি এটা আপনাকে বলতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক সংস্কৃতি যেটার কথা বলা হচ্ছে সেটা আমার সদ্যপ্রয়াত দল এনসিপি যেন মনোপ্রাণে ধারণ করে এবং ইনস্টিটিউশনের বিরুদ্ধে যুদ্ধ না করে ইনস্টিটিউশনের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে যারা চেঞ্জ করার জন্য যেই পদক্ষেপগুলো তাদের নিতে হবে সেটা যেন তারা করে। ব্যক্তির থ্যাংক ইউ পিছনে সো লেগে মাচ, লাভ নাই। থ্যাংক ইউ সো মাচ সুন্দর মেজর করে মাহমুদ। তাদের- ব্যারিস্টার জি। এস এম কবির, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলি গুরুত্বপূর্ণ মহিউদ্দিন বিষয়- ভাই, জুলাই সনদের উপর ভিত্তি করে সবকিছু করতে হবে, এটা হলো মূল কথা। আচ্ছা ঠিক আছে, আর জুলাই সনদের ভিত্তি করে সবকিছু করতে হবে, এটা হচ্ছে মূল কথা বলছেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। জনাব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আল মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ডক্টর জাহিদুর রহমান ছিলেন। ডক্টর জাহিদুর রহমান অন্য একটা অনুষ্ঠানে যোগ দিতে একটু আগে চলে গেছেন। আমরা আপনাদের অনেক ধন্যবাদ দিতেছি, আপনারা অনেক মানে কি বলে প্রাণবন্ত অংশগ্রহণ করেছেন, প্রশংসা করেছেন, গালাগাল করেছেন। গালাগালটা বেশি যাই হোক, আমাকে অনেকে বলেছে যে আপনি কি গালাগাল নতুন শুনতেছেন, আপনি নিতে পারতেছেন না। কেন নিতে পারতেছি, কিন্তু ভাই মানুষের আইডেন্টিটি যেটা আসলে ডক্টর জাহিদ এটা তুলতেছেন, যে হয় আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলা ভাষায় কথা বলি, নাইলে আমার বাবা মা মুসলমান ছিলেন, আমি একটা ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করছি। ভাই সারাক্ষণ আপনি যদি আমার পরীক্ষা নিতে থাকেন, সারাক্ষণ যদি আপনি আমার ফতোয়া দিতে থাকেন, এটা ঠিক হয় কিনা নিজের দিকে একটু তাকাবেন। মানে এটা কেন? আহমেদ ছফার বাঙালি মুসলমানের ধর্ম, এটা আহমেদ ছফা বলে গেছে তার বইতে, না। বাঙালি মুসলমানের ধর্ম। না না, এটা কেন? মানে আমাকে কেন, মানে আপনি কি মনে করেন যে আপনি আমার পরীক্ষা নেওয়াটা আপনার জন্য? আমি তো ভাই না আপনার না, কোনো পরীক্ষা আপনার পরীক্ষা কিছু না, আমরা ভাই হিসেবে একজন একজন বলি এটাই বাঙালি না, মুসলমানের nature। ইটস ওকে, ইটস ফাইন। কিন্তু যারা এই যে মন্তব্য করেন তারা মন্তব্য নিশ্চয়ই করবেন, তারা নিশ্চয়ই আমি কোনোদিন বলি নাই যে আমি কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে বা কোনো কিছুর ঊর্ধ্বে, কিন্তু আমি বলতে চাই যে আমার বিচার আমি দিব। আমি মনে করি যে আপনারা সবাই শত চেষ্টা করলেও আমার জবাব আপনারা দিতে পারবেন না, আমিও শত চেষ্টা করলে আমি আমার জবাব থেকে মুক্তি পাবো না। সুতরাং আপনারা আমার জন্য আপনার হয়তো, মিরর হচ্ছে আমরা, হ্যাঁ সেইটাই আমি বলতে আপনার চাই। মিরর হচ্ছে আমরা, সেই দেখতে সেই হবে আমাদের। সেই জনাব ব্যারিস্টার কবির এবং মেজর মাহমুদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।